আসসালামু আলাইকুম। আজকে ইনশাআল্লাহ আমরা ভেক্টর অধ্যায় ওয়ান শট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, একটা টেকের মধ্যে ভেক্টর যাবতীয় কনসেপ্ট আলোচনা হবে আর চেষ্টা করবো সবগুলো কনসেপ্টে একটা করে ম্যাথ দেখা দেওয়ার জন্য। আচ্ছা, ভেক্টর অধ্যায় মোট ক্যাটাগরি কটা আছে জানো? বলছিলাম ক্যাটাগরি 3টা আছে। ঠিক আছে, ভেক্টর অধ্যায় ভেক্টর অধ্যায় ক্যাটাগরি এ তে আছে মনে রাখবা লব্ধি এবং উপাংশ ভাগ। ঠিক আছে, ক্যাটাগরি এতে কি আছে? ভেক্টরের লব্ধি এবং উপাংশ ভাগ ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি বি তে কি জানো? মেনলি হচ্ছে আই, জে এবং কে রিলেটেড ম্যাথগুলো, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ রিলেটেড ম্যাথগুলো। ঠিক আছে, তোমার ইয়ে আছে, ওসিডি আছে। আচ্ছা, এইবার ক্যাটাগরি সি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ক্যাটাগরি সি এখানে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, সি। ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি এর ভিতরে কয়টা টপিক থেকে প্রশ্ন আসে আমি তোমাকে সেটাও লিখে দিচ্ছি। দেখো ক্যাটাগরি এ, হ্যাঁ সবগুলো লিখে দিচ্ছি। দেখো ক্যাটাগরি এ থেকে তোমার প্রশ্ন আসে মোট 3টা টপিকের উপর প্রশ্ন আসে। ঠিক আছে, একটা হচ্ছে ভেক্টরের বলের লব্ধি। ঠিক আছে, বলের লব্ধি এবং দিক নির্ণয় তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ওই 1-2বার দেখবা বোর্ডে আসছে। ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি বি তে হচ্ছে মনে রাখবা নদী নৌকা। যদিও নৌকা কি হয়েছে, ডুবে গেছে, নদী নৌকা, কিন্তু তার আগে সাঁতারও দিতে পারে, সাঁতারু স্রোত। ঠিক আছে, স্টিমার দিতে পারে, এবার ম্যাথ আসবে, সমস্যা নেই, বোঝা গেছে। আচ্ছা, এবারে 3 নম্বর হচ্ছে বৃষ্টি ছাতা দিতে পারে তোমাকে। কি দিবে? বৃষ্টি ছাতা। তাহলে ক্যাটাগরি এ থেকে তুমি বোর্ডে 3 প্রকার ম্যাথ দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসে ক্যাটাগরি বি। ক্যাটাগরি বিতে মেনলি রাখবো হচ্ছে ভেক্টরের গুণ আছে, গুণ আলোচনা করা আছে। ঠিক আছে, তো তার আগে একটু বলে দিই, একক ভেক্টর কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও আসে একক ভেক্টর। তারপর হচ্ছে ভেক্টরের গুণ আসবে, ভেক্টরের গুণ করবে বলো। গুণ 2 প্রকার, একটা হচ্ছে ডট গুণ, একটা ক্রস গুণ। ঠিক আছে, ডট গুণ, ভেক্টরের ডট গুণ থেকে কি প্রশ্ন আসে? ডট গুণ থেকে মনে রাখবা ভেক্টরের কোণ নির্ণয় করতে বলবে, ঠিক আছে। আর অভিক্ষেপ বের করতে বলবে, অভিক্ষেপ। আচ্ছা, তারপর গুণের আরেকটা অংশ হচ্ছে ক্রস গুণ। ভেক্টরের কি গুণ? ক্রস গুণ থেকে মনে রাখবা ক্ষেত্রফল বের করতে বলবে। আচ্ছা, সবার আগে বলবে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়। ক্রস গুণ থেকে বলবে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। লম্ব দিকে, দেখো এটা মনে রাখবা, এটা কি একক ভেক্টর, কোন দিকে? সমান্তরালে। এটা হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, একক ভেক্টর নির্ণয়। তারপর ক্ষেত্রফল বের করতে বলবে তোমাকে, ক্ষেত্রফল। আয়তন বের করতে বলবে। আর এরিয়া একটা কনসেপ্ট হচ্ছে 3টা ভেক্টর দিয়ে বলবে সমতলীয় কিনা, বোঝা গেছে। তাহলে ক্যাটাগরি বি থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসে। এবার সে ক্যাটাগরি সি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। 3টা টপিক আছে এখানে, কি কি জানো? একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল, বোঝা গেছে। তাহলে এই গেল সবগুলো টপিক। তুমি যদি বোর্ড কোশ্চেন খুলো, এর বাইরে ইউজুয়ালি তুমি ম্যাথ পাবা না। ঠিক আছে, তো যত টাইপের ম্যাথ গুলো আছে সকল টাইপগুলো আমি অলরেডি লিখে দিছি, আর সবগুলো টাইপকে 3টা ক্যাটাগরিতেও ভাগ করা হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, তো আসো প্রথমে আমরা ক্যাটাগরি এ শুরু করি। তাহলে ক্যাটাগরিতে কি আছে বলো? ভেক্টরের লব্ধি এবং উপাংশ ভাগ। মনে করো 2টা ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ মনে করো আলফা।
খুব ভালো করে মনে রাখবে, এখানে আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা দিয়ে প্রকাশ করতেছি। তো একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? আলফা। এদের লব্ধি মনে করো আর এখান থেকে চলে গেল, এটা হচ্ছে লব্ধি আর, ঠিক আছে। আচ্ছা, লব্ধি আর এর কি আছে? আর একটা ভেক্টর না, তাহলে ভেক্টর কাছে কি কি থাকবে? ভেক্টরের মান থাকবে এবং দিক থাকবে। তাহলে আর এর মান বের করার সূত্র হচ্ছে আর সমান √of পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq মধ্যবর্তী কোণে cos আলফা আলফা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আর এর দিক বের করা পালা। আর এর দিক কেমন করে বের করতে হবে? যে কোনো একটা ভেক্টরের সাথে আমি কোণটা বলে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো ধরলাম এই কোণটা মনে করো থিটা, মানে থিটার পরিচয় কি বলো? যে লব্ধি ভেক্টর কোন একটা ভেক্টরের সাথে যত কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে থিটা। আর অবশ্যই মনে রাখবা থিটা কোণটা আলফার চেয়ে বড় হবে না কম হবে? অবশ্যই কম হবে, কারণ লব্ধি কি মাঝখান থেকে যাবে, তবে থিটা অবশ্যই কি হবে? কম হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা tan থিটা বের করি, এই যে tan থিটা, এখান থেকে থিটা বের করব। নিয়ম কি? কার সাথে অ্যাঙ্গেল? কিউ, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি থাকলো কি পি, উপর লিখতে হবে পি। tan মানে কি? সাইন বাই কস, উপর হচ্ছে সাইন আলফা প্লাস পি এর কস আলফা, ঠিক আছে। মনে রাখবা এটা কিন্তু থিটা বের করতেছি। থিটা মানে কি? লব্ধি কোন একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, আর এটা কি ছিল? আলফা ছিল। তাহলে মনে রাখবা গিভেন ডেটা কি আছে? দুইটা ভেক্টর এবং মধ্যবর্তী কোণ আলফা দেওয়া ছিল, ঠিক আছে। তো এই দুটো ব্যবহার করে আমি কোণ বের করলাম, আর এই তিনটা ব্যবহার করে আমি কোণ বের করলাম, আর এই তিনটা ইনফরমেশন ব্যবহার করে আমি আর এর মানটা বের করলাম। মান বের করলাম, কোণ মানে কি? দিক বের করলাম, বোঝা গেছে? আচ্ছা, দুইটা স্পেশাল কেস মনে রাখবা। কয়টা স্পেশাল কেস? দুইটা। একটা হচ্ছে প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, থিটা সমান 90। প্রশ্ন আসবেই এখান থেকে, হয় এমসিকিউ অথবা সিকিউ, প্রশ্ন আসবেই, না আসলে প্রশ্ন ফেরত দিয়ে দিবা, ঠিক আছে। থিটা সমান 90। থিটা সমান 90 মানে কি বলো তো? ইয়ে কই লাঠি, এই যে দেখো এই যে থিটা এটা না, তার মানে আরটা বড় হইতে 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 90 ডিগ্রি হয়ে গেছে। তার মানে পি কোথায় আছে? পি অবশ্যই এখানে কোন একখানে আছে, বুঝতে পারতেছো? ধরো মনে করো এইটা, যে এইটা মনে করো আর ছিল না কি ছিল? পি ছিল, বুঝতে পারতেছো? আরটা মনে করো এমন হয়ে গেছে, তো পি কোথায় আছে? পি একটু আরো দূরে চলে গেছে, বুঝতে পারতেছো? তাহলে এবার সিন হচ্ছে এরকম যে ভাই এইটা হচ্ছে কিউ, আর কোথায় বলো? আরটা হচ্ছে একেবারে খাড়া হয়ে গেছে, এটা হচ্ছে আর, আর মানে কি? লব্ধি। আর এটা হচ্ছে পি, বুঝতে পারতেছো? তাহলে এইবার বলো তো, তুমি কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানো, নাকি লব্ধি কোন একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা জানো? বলো। হ্যাঁ, তার মানে এই মাঝে কিন্তু আমি থিটা জানি, বের কি করতে হবে? আলফা বের করতে হবে। সূত্রের মধ্যে রাখবা cos আলফা সমান মাইনাস যার সাথে 90 ভাগ অপরটা, কার সাথে 90? কিউ, অপরটা কোনটা? পি, এটা হচ্ছে মাইনাস, বোঝা গেছে? আচ্ছা দেখো, এটা যদি আমি কমপ্লিট করবো, এটা একটা সামুদ্রিক হবে না? তো এইটা যদি পি হয়, এটা কি পি হবে না? অধিভুজ কি হচ্ছে? পি হচ্ছে। এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমিতে কোনটা? কিউ আছে। আসলে এত বড় হবে না, ছোট হবে, ঠিক আছে, কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো পি স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখান থেকে আর স্কয়ার মান বা আর এর মান বের করো, আর সমান কি হবে? বিয়োগ করো, স্কয়ারটা কি? রুট করো, √of পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এমনকি বলতে পারো যে √of বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, বোঝা গেছে? cos আলফা কত? মাইনাস যার সাথে 90 ভাগ অপরটা, বোঝা গেছে? এই টাইপটা তোমার আসবেই আসবে, আর নদী নৌকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই টাইপটা, বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি দেখলাম? একটা স্পেশাল কেস দেখলাম। এটা কি দেখলাম বলতো? একটা স্পেশাল কেস দেখলাম, যখন আমার এই থিটা মানটা 90 ডিগ্রি হয়ে যাবে। সবসময় 90 হবে? হবে না। বাট যদি ইন কেস আমার থিটা মানটা বড় হইতে হইতে 90 হয়ে যায়, কত? আলফা কত? অবশ্যই 90 থেকে কি হবে? বড় হবে। এখন থিটা 90 না, তো আলফা কত বলো তো? অবশ্যই 90 থেকে বড় হবে। দেখো 90 তে কি আছে? বড় আছে। এটা হচ্ছে আলফা ইজ গ্রেটার দেন 90, বোঝা গেছে? আচ্ছা, সেকেন্ড স্পেশাল কেস, আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আলফা মানে কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে? 90 হয়ে গেছে। তাহলে পি আছে এমন করে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি? কিউ। লব্ধি কোথায় আছে? লব্ধি আর মনে করো এখানে আছে, এটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফা যদি 90 হয়, cos আলফা কত? cos 90 কত? 0, 0 না সামথিং কত? 0। এখানে আর সমান কি আছে বলো? এখানে আর সমান লেখা যাবে সিম্পলি √of পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ধরো এটা থিটা, তাহলে কি লিখতে পারবো? tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল কিউ, কিউ নিচে সিঙ্গেল, উপরে কি থাকবে? পি এর সাইন আলফা কত? 90 প্লাস পি এর cos আলফা কত? 90, সাইন 90 কত? 1, পি থাকে, cos 90 কত? 0, বোঝা গেছে? হচ্ছে লব্ধি সূত্র, এটা হচ্ছে লব্ধির দিকের সূত্র।
আর খুবই কমন খেয়াল করে দেখো যে ভাই এইটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এটা পি ধরে কত হবে, পি হবে। এইটা পি, এটা কি অতিভুজ না, অতিভুজ বের করার সূত্র কি, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর খুবই কমন আছে এই কোণ সাপেক্ষে এইটা লম্ব এটা ভূমি না, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি। বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা তাহলে এইবার সেম এই ক্যাটাগরি আমরা এখন নদী নৌকার অঙ্কটা ইউজ করব, ঠিক আছে। দেখো এইবার খেয়াল করে দেখো, ধরো এইটা একটা নদী, ঠিক আছে। এখানে স্রোতের বেগ মনে করো ইউ হচ্ছে এদিকে, তোমার টার্গেট হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হওয়া। কেস নাম্বার 1, নদী পার হওয়ার মধ্যে রাখবা নদী নৌকার ট্যাপ, ঠিক আছে। এবার হচ্ছে নদী নৌকা করাবো, নদী নৌকা মনে রাখবা। নদী নৌকার কয়টা টাইপ আসে, 3টা টাইপ আসবে, ঠিক আছে। একটা হচ্ছে থিটা সমান 90, একটা হচ্ছে আলফা সমান 90, একটা হচ্ছে যে কোনো। বুঝা গেছে, বলো। নদী নৌকার ম্যাথ আর বৃষ্টি ছাড়া ম্যাথ কি একই? আলাদা। নদীতে পার হইতে নৌকা লাগে, বৃষ্টিতে চলতে গেলে ছাতা লাগে। হ্যাঁ সূত্র একই না, কনসেপ্ট আলাদা আছে, ঠিক আছে। ম্যাথ করাবো। আচ্ছা দেখো প্রথমে থিটা সমান 90, থিটা সমান 90 মানে কি ভাই, তুমি সরাসরি এইখান থেকে এইখানে পৌঁছে যাচ্ছ, তুমি চাচ্ছ তোমার লব্ধি যেন এদিকে হোক। বুঝা গেছে। এখন বলো তো ফরহান, তোমার স্রোতের বেগ হচ্ছে এদিকে, তুমি সোজা অপর পারে পৌঁছে যাচ্ছ, তাহলে তুমি নৌকা কোন দিকে চালাবা, অবশ্যই এই সাইডে চালাবা। বুঝা গেছে, তুমি চালাবা হচ্ছে এইদিকে, হচ্ছে পি। আর আমি এটাকে বলছিলাম যে ভাই থিটা সমান 90 হইতে গেলে আলফা কত হইতে, 90 চেয়ে বড় হইতে হয়। তাহলে বলো তো ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে গেলে এটা কোন কেস, এটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি কেস। থিটা মানে কি, লব্ধি কোন একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা হচ্ছে লব্ধি স্রোতের সাথে কত উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এখানে আলফা মানটা কত হবে, অবশ্যই 90 চেয়ে বড় হবে। আর এই মানে তোমাকে আলফা বের করতে বলবে, যে স্রোতের সাথে পি মানে কি আছে, পি তো দিবে না, এখানে ভি দিবে। নৌকা বের করছে মনে করো ভি, ঠিক আছে। যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালিয়ে তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা। প্রশ্নে বোঝা গেছে যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালিয়ে তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা। মনে রাখবা তুমি পৌঁছাবা মানে কি, তোমার লব্ধি বেগ, যেটা কিনা স্রোতের বেগ আর নৌকার বেগের ফলে এখানে আসছে। বুঝতে পারতেছো, এখানে সিম্পলি কত ভাবে করতে হবে, কস আলফা কত মাইনাস কার সাথে 90, ইউ ভাগ ভি। বোঝা গেছে। আচ্ছা তারপর কোন হয়ে যাবে বলো। তারপর হচ্ছে এখানে একটা সূত্র আসে, এটা ভি হইলে খেয়াল করে দেখো এটা কত হবে, এটা ভি হবে না, ডাব্লু সমান কি লেখা যাবে, ওটা হার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। বোঝা গেছে। আচ্ছা এবার তোমাকে টাইম বের করতে বলবে যে সময় কতটুকু লাগবে। তো টাইম বের করার মধ্যে একবার ফর্মুলা একটাই, যে সবসময় খাটবে, ডি ডিভাইডেড বাই ডি। কি ডি হচ্ছে নদী মনে করো প্রস্থ, এটা হচ্ছে ডি কতটুকু প্রস্থ আছে, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বোঝা গেছে। আচ্ছা এখন মনে রাখবা এই 3টা সূত্র এখানকার লিখলাম। আর এই যে টাইম বের করার সূত্র লিখলাম এখানে, এটা মনে রাখবা সবসময় যে কোনো কেসে খাটবে। তোমার যদি কেস এইটা থাকে টাইমের সূত্র ওইটাই, কেস যদি এটা থাকে টাইমের সূত্র ওটাই, যদি কেস এটা থাকে টাইমের সূত্র এটাই, ঠিক আছে। এটা মনে রাখবা অলওয়েজ ট্রু, অলওয়েজ খাটবে, ঠিক আছে, অলওয়েজ খাটবে। বুঝা গেছে। আচ্ছা এইখানে মনে রাখবা টাইমের আরেকটা সূত্র খাটবে, যেটা আর অন্য কোনোখানে খাটবে না, শুধুমাত্র এই কেসে খাটবে। কোন কেসে, থিটা সমান 90 ডিগ্রি কেসে। মানে সূত্র হচ্ছে টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ডাব্লু। ডাব্লু কত এখানে বলো, ডাব্লু কত, রুট ওভার অফ বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। বোঝা গেছে। মনে রাখবা এই সূত্র শুধুমাত্র থিটা সমান 90 তেই খাটবে, আর অন্য কোনো ক্ষেত্রে খাটবে না। আর টাইম বের করা এই সূত্র অলওয়েজ খাটবে। বোঝা গেছে, ডি ভাগ ভি সাইন আলফা। এটা কেন মনে রাখলাম, অনেকবার তুমি দেখবা এখানে বের করতে গেলে তোমাকে আলফা লাগবে, তো তুমি যদি আলফা ছাড়াই করতে চাও সেক্ষেত্রে এই সূত্র ইউজ করবা, কিন্তু এই সূত্র সবসময় খাটবে, এই সূত্র সবসময় খাটবে না। মানে যদি আলফার মান দেওয়া না থাকে তখন আমরা ওই ডি বাই ডাব্লিউ বসাবো শুধু এই কেসে, অন্য যে কোনো কেসে আলফার মান বের করে তোমাকে সূত্র বসাইতে হবে। মনে রাখবা এই সূত্র অলওয়েজ খাটবে, এই সূত্র শুধুমাত্র থিটা সমান 90 তেই খাটবে। বুঝতে পারতেছো, এই সূত্র অলওয়েজ কি খাটবে, আর এটা শুধুমাত্র থিটা সমান 90 তেই খাটবে। যখন তুমি বিপরীত বিন্দুতে পৌঁছে যাচ্ছ, মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে যাচ্ছ, কি বলবে এখানে, বিপরীত বিন্দুতে পৌঁছে যাচ্ছ, সর্বনিম্ন পথে নদী পার হতে যাচ্ছ, অথবা প্রস্থ বরাবর নদী পার হইতে যাচ্ছ। বোঝা গেছে। আচ্ছা এবার আসে কেস নাম্বার 2।
কেস নদী মানে কি কেস হবে? এটা আলফা সমান 90। তার মানে স্রোতের সাথে তুমি 90 ডিগ্রি কোণ করে যাত্রা করছো। ধরো স্রোতের দিকে এটা হচ্ছে ইউ, যাত্রা করছে আমার এটা হচ্ছে ভি। পৌঁছাবা কোন দিকে? এখানে পৌঁছাবা না, তুমি পৌঁছাবা হচ্ছে এইখানে কোন এখানে পৌঁছাবা, ডাব্লুতে পৌঁছাবা। আচ্ছা এখানে সিম্পল তোমাকে যদি লব্ধি বেগ বের করতে বলে, ডাব্লু কি হবে? এটাকে বের করছে রুট ওভার অফ কোসাইন ইজিও ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, বোঝা গেছে? আচ্ছা এটা যদি থিটা বের করতে বলে না, তাও তোমাকে লিখে দিচ্ছি। tan থিটা সমান কি আসবে? tan থিটা সমান লম্ব কোণটা, লম্ব হচ্ছে এইটা ভি ডিভাইডেড বাই ইউ, বোঝা গেছে? ওই যে আলফা সমান 90 মানে শুধু লিখতেছি। আচ্ছা টাইমের ফর্মুলা কোনটা বল? টাইম সমান কি লিখতে পারবো? ডি ডিভাইডেড বাই ডি কোনটা? ডি হচ্ছে নদীর কতটুকু প্রস্থ আছে, ডি, ডি ভাগ ভি সাইন আলফা। এখানে সাইন আলফা কত বলো তো? এটা আলফা হচ্ছে 90 ডিগ্রি কেস, এটা বুঝতে পারতেছো? আর 90 কত? 1, কি সমান কি দাঁড়াচ্ছে? ডি ডিভাইডেড বাই ভি, বোঝা গেছে? আচ্ছা এখন এটাকে মনে রাখো, এটাকে বলে এটা হচ্ছে কোন কেস? থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে? এইটাকে বলবে সর্বনিম্ন পথে নদী পার, আর এটাকে বলবে সর্বনিম্ন সময় নদী পার, বোঝা গেছে? কারণ খেয়াল করে দেখো এইখানে তোমার পথটা কি একেবারে প্রস্থ বরাবর না, তাহলে সর্বনিম্ন। আগে সময়টা কি লাগতেছে? সর্বনিম্ন। সময় কেন কম এখানে বুঝো, এবার সময় শুধু কি আছে? ভি সাইন আলফা না, ডি কনস্ট্যান্ট, ধরো ভি কনস্ট্যান্ট, নৌকার বেগ কনস্ট্যান্ট। তার মানে যদি সাইনের সর্বোচ্চ মান ইউজ করো তাহলে কি টি এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। তো সাইনের সর্বোচ্চ মান কত? 180। সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, যখন আমি সাইন 90 ইউজ করবো তখন আসবে। সাইন থিটার সর্বোচ্চ, সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। ঠিক আছে? হ্যাঁ, তো থিটা সেটা কখন ইউজ হবে? যখন আমি থিটা 90 বসাবো। এখানে দেখো যখন তুমি আলফার মানটা 90 বসাবো তখন কি সাইন আলফা সর্বোচ্চ হবে, আর সাইন আলফা সর্বোচ্চ সময়টা কি লাগবে? সর্বনিম্ন লাগবে, যেটা কিন্তু এই কেস হইছে, বুঝা গেছে? দেখো সাইন 90 মানে কি 1 না, সাইনের কি মান? সর্বোচ্চ মান, তো এটাই। অন্য মানগুলো কি কিছু কম হয়, দেখো সাইনের সর্বোচ্চ মান তাহলে টাইমের কি হবে? সর্বনিম্ন মান বের হবে। আর এখানে খুবই কমন সেন্স, যেখানে কি প্রস্থ বরাবর পার হচ্ছি, এর চেয়ে কম দূরত্ব কি আছে এখানে? না। এটাকে বলা হবে সর্বনিম্ন দূরত্ব নদী পার, এটাকে বলা হবে সর্বনিম্ন সময় নদী পার। তো সর্বনিম্ন দূরত্ব মানে কি? থিটা সমান 90, আর সর্বনিম্ন সময় মানে কি? আলফা সমান 90, বোঝা গেছে? আচ্ছা এবার দেখো যে কোনো কেস, 3 নাম্বার কেস, ঠিক আছে? ধরলাম একটা নৌকা মনে করো এখানে আছে, এটা মনে করো স্রোতে বেগ হচ্ছে ইউ, এখানে ভি বেগে চালা করলো, ঠিক আছে? ধরো ভি বেগটা এইটা, কোন মনে করো আলফা। আচ্ছা এদিকে ওর স্পেশাল কোনো কেস পড়ছে না, লব্ধি বেগ বের করে দিতে পারে। লব্ধি বেগ মনে করো ডাব্লু ধরলাম, ইউ ভি ডাব্লু। লব্ধি বেগ ডাব্লুর সঙ্গে কি হবে বলো? বলো লব্ধি বেগে বের করতে বলছে, যে কত বেগে নৌকাটা নদী পার হবে। তো কত বেগে মানে কি? তুমি কি স্রোতের বেগ দেখবা নাকি নৌকার বেগ দেখবা? তুমি লব্ধি বেগ দেখবা। তো লব্ধি বেগ কত? রুট ওভার অফ ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2 ইনটু ইউ ইনটু ভি মধ্যবর্তী কোণে cos আলফা। থিটা বের করতে বলবে না ইউজুয়ালি, তাও বের করলাম না। আচ্ছা টাইম বের করতে বলো, টাইম শুধু কি বলো? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, অলওয়েজ ট্রু, বোঝা গেছে? আরেকটা বলছি যে নদী পার হতে পারবে কিনা এটা তুমি বলে। নদী পার হতে পারবে কিনা এটা প্রশ্ন না, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছতে পারবে কিনা এটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি আলফা বের করবে। এখানে লিখছিলাম না, এই ধরো কেস নাম্বার থিটা সমান কি হতো? 90 কেস, ঠিক আছে? তুমি ওই মাতে কি করবা, যে ভাই আমার ধরো এটা হচ্ছে কাহিনী, ইউ দেয়া আছে, এখানে কি দেয়া আছে? ভি দেয়া আছে। তুমি কি করবা? cos আলফা সূত্রে ফেলবা। cos আলফা কত? মাইনাস ইউ ভাগ ভি। আলফা বের করবা। ধরো আলফা আসলো 130 ডিগ্রি, তার মানে স্রোতের সাথে 130 ডিগ্রি কোণ যাত্রা করলে এখানে পৌঁছতে পারবে। আর দেখো তোমার প্রশ্নে কতটুকু দেয়া আছে, এই প্রশ্ন থাকে যে 120 ডিগ্রি কোণ যাত্রা করছে, মানে কি সে পারবে না। ও বুঝা গেছে? আর কোন কোন ক্ষেত্রে দেখবা মানটা গ্রহণযোগ্য আসবেই না। হ্যাঁ, মানে ঠিক বিপরীত বিন্দুতে নদী পার হইতে পারবে না। আর নদী কিন্তু পার হইতে পারবো, কোনো সমস্যা, নদী চালালে নদী পার হবে না, পারতে হবে। তো ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবা কিনা তুমি আলফা বের করো। এখান থেকে দেখো আলফা কত আসে, তারপর দেখো সে কত কোণ যাত্রা করছে, সে কি ওই কোণ যাত্রা করছে কিনা। তো সে যদি আসলে এই কোণ যাত্রা করে থাকে তাহলে সে বিন্দুতে পৌঁছাবে, তাহলে পৌঁছাবে না। অনেক সময় তুমি দেখবে গ্রহণযোগ্য মান আসবেই না। এক্স্যাক্টলি যদি ওই মানটা না আসে তাহলে হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই আসতে হবে। আর অনেক সময় তুমি দেখবা যে এখানে কোনো মান আসবেই না, দেখবা যে কোনো মানই আসতেছে না, তার মানে কি
যে ভাই এমন কোনো কোণই নাই যেই কোণের জন্য সে বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবে। হ্যাঁ, মানে বিপরীত বিন্দুতে পৌঁছাবেই না। তুমি এটা বলতে পারো ভাই সে যদি 130 ডিগ্রি করে যাত্রা শুরু করে তাহলে সে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে, একটা চান্স তো আছে যে 130 যাত্রা করলে সে পারবে। যদি কোনটাই না বের হয় তার কি বলবো যে এমন কোনো কোণ নাই যেই কোণ যাত্রা করলে সে ঠিক বিপরীতে পৌঁছাতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, নদীর অঙ্ক করে দিতে হবে, এটা করে দিই। তোমাদের আমি 11টা সিকিউ পিডিএফ দিয়েছিলাম না, ওইখান থেকে তোমার ফার্স্ট টাইম পরীক্ষায় কমন আসবে, ওখান থেকে তোমার লাস্ট টাইম পরীক্ষায় কমন আসবে, ওইখান থেকে তোমার এজেন্সি পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। ওই যে একটা দিছিলেন ছিল 11টা সিকিউ, জি নাহিনদের গ্রুপে দিছি, এখান থেকে করে দিচ্ছি। সব জায়গায় নাম লিখে রাখছে, ওই কোচিং থেকে শুরু করে সব কোচিং নাম লিখে রাখছে। আচ্ছা এবার দেখো, এগুলা বোর্ড কোচিং, ঠিক আছে? এখানে অবশ্য সালটা লেখা হয় নাই। দেখো এইটা বোর্ড কোশ্চেন করে দেবো, নামাজ বিরতি হয়ে যাবে। বৃষ্টি বাকি আছে, বৃষ্টি বৃষ্টি আজকে একটা কি তাহলে ভেক্টরটা নিয়ে নাও তোমরা, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, চাইলে আমি শেষ করে দিব, সেটাই তোমাদের ইচ্ছা, ঠিক আছে? চাইলে ছুটি নিয়ে যাবে, চাইলে আসতে হবে, সমস্যা নেই। না কি বলছে, 1 কিলোমিটার প্রস্থের একটি নদী, দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। তাহলে প্রস্থ কতটুকু দেয়া আছে বলো? দেয়া আছে 1 কিলোমিটার। দুইজন সাঁতারুর কথা বলছে, বলছে কি প্রথম সাঁতারু 6 কিলোমিটার বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করছে। প্রথম সাঁতারু স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করছে, ভালো করে মনোযোগ। তার বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ারে আড়াআড়ি সাঁতার কাটা শুরু করলো। দ্বিতীয় সাঁতারু আড়াআড়ি সাঁতার কাটা শুরু করলো। খুব বেশি মনোযোগ, একটা কথা মনে রাখবা, আড়াআড়ি নদী পার হইল আর আড়াআড়ি সাঁতার কাটা শুরু করলোর মধ্যে পার্থক্য আছে। সে না সে যদি আড়াআড়ি সাঁতার কাটা শুরু করে সে কখনো আড়াই নদী পার হইতে পারবে না। হ্যাঁ, এই যে বুঝতে পারছে, সে যদি আড়াআড়ি সাঁতার কাটা শুরু করে তাহলে সে আড়াআড়ি পৌঁছবে না, পৌঁছবে এখানে, ঠিক আছে? আর সে যদি আড়াআড়ি পৌঁছাইছে মানে সাঁতার কাটছে এই দিকে, বুঝা গেছে? আড়াআড়ি সাঁতার কাটলো আর আড়াআড়ি পৌঁছাইলো, পার্থক্য আছে, খেয়াল রাখবা। তো এই হচ্ছে আড়াআড়ি সাঁতার কাটলো, মাথায় মাল আছে। এটা হচ্ছে 3, ঠিক আছে? 3 কিলোমিটার, এটা হচ্ছে 3, বোঝা গেছে? উদ্দীপক হচ্ছে এটাই। এখন দেখো গ নম্বর কোশ্চেন, প্রথম সাধারণ লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। প্রথম সাধারণ লব্ধি বেগ, গ নম্বর কোশ্চেন। কি করতেছো ফারহান আর রাফিন? এই যে মানা করছেন দেখলে না, ফিজিক্যালি ক্লাস হয়ে খালি যুদ্ধের ময়দান, ঠিক আছে? জ্ঞান যাবে। আচ্ছা, তো তোমাকে গ নম্বর প্রশ্ন বলছে যে প্রথম সাধারণ লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। তো এটা কোন কেস? এটা কি 1, 2 নাকি 3 নম্বর কেস? এটা 3 নম্বর কেস, যে কোনো কেস, এটা কি স্পেশাল কোনো কেস? প্রথম সাঁতারু 60 ডিগ্রি কোণ করে যাত্রা করছে স্রোতের সাথে। হ্যাঁ, প্রথম সাঁতারু স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করছে। তো না এখানে থিটা সমান 90, না এখানে আলফা সমান 90, এর লব্ধি কি? লব্ধি এদিকে যাবে না? তো লব্ধি বের করো, লব্ধি বের করতে বলছে ডাব্লু, সেটা কত? রুট ওভার অফ, দেখো স্রোতের কত 6, সরি স্রোতের হচ্ছে 3, নৌকা বেগ হচ্ছে 6, তো কত হবে? 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6, মধ্যবর্তী কোণ কত? cos 60, যা আসবে তাই অ্যান্সার। অ্যান্সার অবশ্য লেখা আছে এখানে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 3√3 আসছে। এটা অবশ্য দিকও বের করছে, মাশাআল্লাহ, খুব ভালো। 3√3, এটা হচ্ছে 3√3 এত কিলোমিটার পার আওয়ার। আচ্ছা মনে রাখবা, বেগ কিন্তু ভেক্টর রাশি না, এরা কি করছে? বেগে দেখো মান বের করছি না, এটা দিকটাও বের করছে। দিক মানে কি? যে কোনটা কত ডিগ্রি কোণ করবে, থিটা, ঠিক আছে? বেগ একটা ভেক্টর রাশি না, বেগের মান আছে, দিকও আছে। আচ্ছা তুমি তাহলে বের করলা ভাই, না বের করলে হবে কোনো সমস্যা নেই, গ নম্বরে ম্যাথ একটাই, নাম্বার দিতে, কারণ গতে কোনো 2 ম্যাথ করতে হয় না, দেয়া আছে তো 1 নাম্বার, উত্তর 1 নাম্বার, শুধু 1 নাম্বার, আর না নাম্বার তো নাই তোমার, ঠিক আছে? আচ্ছা এবার ঘ নম্বর কি বলছে যে ভাইয়া উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হবে, মানে কে জিতবে, টাইম বের করতে বলছে। খুবই কমন সেন্স,
আর এই যে ঘর নাম্বার টাইম বের করো, এর টাইম বের করো, এর টাইম বের করো, ঠিক আছে। আচ্ছা ফর্মুলা ফেলে, এর টাইম কি বলো? টি এর সূত্র কি? ডি সমান হচ্ছে ডি ভাগ ভি সাইন আলফা। ডি কত? 1 কিলোমিটার, ভি কত? 6 কিলোমিটার দেয়া আছে, বসাও 6, সাইন আলফা কত? সাইন 60 ডিগ্রি। আচ্ছা এইবার এখানে ফেলো, টি সমান এর ক্ষেত্রে কি হবে? সেম সূত্র, ডি ভাগ ভি সাইন আলফা। এখানে আলফা কত বলো তো? মধ্যবর্তী কোণ 90। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা মধ্যে রাখবা। ডি কত? 1, ভি কত? 6 ইনটু সাইন 90, সাইন 90 কত? 1। খুবই কমন সেন্স, দেখো এই 1 6 এখানে আছে না, তো সাইন 60 সাইন 90 কোন মানটা বড়? সাইন 90 বড়, এখানে আছে কি আসবে? ছোট আসবে, বুঝা গেছে? ধরলাম এটা আছে টি1, এটা হচ্ছে টি2। কত আছে অ্যানসার দেখে দাও, লিখে দিচ্ছি। ভাই এখানে স্রোতের বেগ দেওয়া আছে না? স্রোতের এখানে কোনো কাজের না তো, টাইম বের করতে মনে রাখবা। স্রোতটা কি করে রাখেন? এই যে স্রোতের দিকে, স্রোত 3 কিলোমিটার পার বেগে এদিকে স্রোত। স্রোতের অনুকূলে যদি যায়, টাইমে কোনো যায় আসে না, টাইমে স্রোতের বেগ নাই। স্রোতের অনুকূলে গেলে তো নাই দেওয়া হবে, তাই কম দেওয়া হবে। এটা কখন? যখন জানো, যখন তুমি এভাবে নৌকা চালাবা, বুঝা গেছে? এটা কিভাবে চালাচ্ছে নৌকা, তাইলে আনাড়ি পার হচ্ছে নৌকা। কি তোমার টার্গেট কি এদিকে পৌঁছানো? ভালো করে বুঝো, তুমি যদি স্রোতের দিকে সারা জীবন নৌকা চালাও, কি নদী পার হবে না? তার মানে স্রোতের বেগ নদী পার হওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখতেছে না। ধরো একটা নৌকা নিয়ে সারা জীবন এদিকে চালাচ্ছে, বলতে ভাই স্রোত আমাকে হেল্প করতে হবে, হেল্প করে লাভ হচ্ছে কি? ও তো নৌকা দিয়ে যাইতে আছে, বঙ্গোপসাগরে দিতে আছে, নদী পার হইতে পারবে? নদী পার হওয়ার জন্য স্রোতের বেগ কোনো কাজে না, মনে রাখবা। স্রোতের বেগ তোমাকে এই দিকে ঠেলবে, এই দিকে, তো তোমার নদীকে এদিকে পার হইতে পারবা না, বুঝা গেছে? তা আলোচনা এখানে সেই নদী নৌকা হয়ে গেল। এখন আমরা হচ্ছে বৃষ্টি ছাতা, নামাজ বিরতি, ঠিক আছে? এখন নদী নৌকার কনসেপ্ট শেষে এখন আমরা বৃষ্টির অঙ্ক দেখবো, ঠিক আছে? বৃষ্টি অঙ্ক কি স্থির মনে আছে তোমার? বৃষ্টি অঙ্ক আধা ঘন্টায় বৃষ্টি বুঝিয়ে দিব, আধা ঘন্টা না 15 মিনিট। দেখো কনসেপ্ট দেখো, ধরো তোমার বৃষ্টির বেগ মনে করো এইটা, সেটা হচ্ছে তোমার বললাম ভেলোসিটি অফ রেইন, ঠিক আছে? একটা লোক যাচ্ছে মনে করো এইদিকে, সেটা বললাম যে ভেলোসিটি অফ ম্যান, ঠিক আছে? তোমাকে যদি বের করতে বলো যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এর মানে কি? ভেলোসিটি অফ রেইন বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু ম্যান মানে কি? ম্যান সাপেক্ষে, রেসপেক্ট টু মানে কি? সাপেক্ষে, ঠিক আছে? তো সিম্পলি কি করবা, কনসেপ্ট মনে রাখো, যার সাপেক্ষে বের করতে বলবে তাকে শূন্য করতে হবে। শূন্য করার জন্য যা করতে হবে ওই কাজটা এখানে করে দিবা। এখন দেখো মানুষ সাপেক্ষে বৃষ্টি বেগ বের করতে বলছে না, তো মানুষই করতে হবে, শূন্য করতে হবে। শূন্য করার জন্য মানুষের বেগের সমান বেগ বিপরীত দিকে দিতে হবে। কি দিলাম? ভেলোসিটি অফ ম্যান দিলাম, এটা কি শূন্য হয়ে গেল না? ওই কাজটা এখানে করতে হবে। কি করছি? এখানে একটা ভেক্টর অ্যাড করছি, এখানে একটা ভেক্টর তোমাকে অ্যাড করতে হবে, ভেলোসিটি অফ ম্যানের সমান। বুঝা গেছে? বুঝা গেছে? উদাহরণ দেখো, এক্সাম্পল ধরো বৃষ্টি পড়ছে খারাপ 6 কিলোমিটার বেগে, মানুষ মনে করে হাঁটতেছে, তোমাকে বলবো সেটা হচ্ছে 3 কিলোমিটার বেগে, বুঝতে পারতেছো? এখন তোমাকে বলছে তারা এটা হচ্ছে তোমার ম্যানের বেগ, হচ্ছে বৃষ্টির বেগ, তোমাকে বের করতে বলছে ভেলোসিটি অফ ম্যান, সরি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। বুঝা গেছে? কি করবা? এদিকে শূন্য করার জন্য কি করতে হবে? এদিকে 3 অ্যাড করতে হবে, তাহলে এদিকে একটা 3 অ্যাড করো। বুঝা গেছে? তাহলে এটা কাটাকাটিও শূন্য হয়ে গেছে না? তাহলে এই জিনিসটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এখন এখানে কি করতে হবে? 3 আর 6 কি করবা? লব্ধি করবা। এই যে লব্ধি, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন বৃষ্টির বেগ কার সাপেক্ষে? মানুষ সাপেক্ষে। রুট ওভার অফ মধ্যবর্তী কোণ কত? 90 মানে 0 হয়ে গেল, কি হবে? 3a² প্লাস 6a²। বোঝা গেছে? কথা নি কত? 0। আচ্ছা এই কোণ বের করতে বলবে থেটা। থেটা মানে কি? কত কোণে বৃষ্টি পড়বে, এই থেটা বের করো, tan থেটা। কার সাথে অ্যাঙ্গেল? 6 6 নিচে সিঙ্গেল, বাকি থাকবে 3 3 উপরে লেখো 3 sin 91 cos 90। বোঝা গেছে? তার সাথে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে 6 একটা ভেক্টর, 3 একটা ভেক্টর, তো আমি লব্ধির কোণটা কার সাথে বের করছি? 6 এর সাথে বের করতেছি নাকি 3 এর সাথে বের করতেছি? 6 এর সাথে বের করতেছি। তো যার সাথে অ্যাঙ্গেল বের করবে তাকে নাকি সিঙ্গেল রাখবা। এর সাথে রুট বের করতে হবে। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তুমি চাইলে কোনটা এখানে বের করতে পারো, কোনটা এখানে বের করতে পারো, তবে বৃষ্টির অঙ্কটা অবশ্যই কোনটা ওয়াই সাথে বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো যেই কোণে বৃষ্টি তোমার দিকে পড়বে অত কোণে তুমি কি ছায়া ধরবা না? এই ছায়া ধরছো, বুঝা গেছে? কতটুকু কোণে? এই সেম 3 ডিগ্রি কোণে। কারণ কি? এই কোণ এই কোণ কোন কোণ? একান্তর কোণ বলে সমান। তার মানে বৃষ্টি ওয়াই অক্ষের সাপেক্ষে যত কোণ করে পড়বে তুমি ওয়াই এর সাথে যত কোণ করে ছায়াটা ধরবা। বুঝা গেছে? এই যে এত কোণে ছায়া ধরছি, বুঝতে পারছো? থেরা কোণ ছায়া ধরছি, বুঝতে পারছো? এটা থেরা কোণ করে বৃষ্টি পড়ছে, থেরা কোণ সাদা ধরতেছি। থেরা মানে কি? এই যে একান্তর কোণ বলে, বুঝতে পারছো? সাদা নিয়ে আসতে একটা
এখন একটাই ম্যাথ, শান্ত বাতাসে দেখো এটা কি চলতেছে। আচ্ছা শান্ত বাতাসে এই ম্যাথটা বোর্ডে প্রায় আসে, এই ম্যাথটা করলেই বৃষ্টির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শান্ত বাতাসে বলতে বাতাসে বেগ নাই, তাই না? হ্যাঁ শান্ত বাতাসে মানে বায়ু নাই, বাতাস নাই। ফরহান তোমাকে রাজুর কাছে পাঠিয়ে দিতে হবে। রাজু স্যার ভালো পড়ায়, তোমরা মাংনা ভালো পড়ায়, তোমরা পড়াইছো আমি ভালো পড়ায়। ভালো কোন টিচার পড়ায় আপনি সেটা বলুন। সব টিচার ভালো পড়ায়, আমি নিজেকে ভালো লাগা ব্যাপার আছে না। তোমরা ইয়াং ছেলে পেলে দেখে হয়তো আমার কাছে চলে আসবে, বুড়া মানুষ পছন্দ হয় নাই, ঠিক আছে? এটাই এটাই তোমরা তোমরা সব প্রাইভেট ইয়াং ছেলেদের কাছেই পড়ো, খেয়াল করছো এটা? তুমি তুমি খেয়াল করে দেখো তুমি কাদের কাছে পড়ো। হ্যাঁ ওই স্যার বাদ দিয়ে। হ্যাঁ কি কি ইয়াং না, বিয়ে করছে টিচার ওরকম ওল্ড স্কুল টিচার তো না, ঠিক আছে? তোমরা সব ইয়াং ছেলে পেলে ইয়াং স্যারদের কাছে ঢুকছো, আইসিটি, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স এর জন্য তোমাকে মানে বয়স্ক স্যার পছন্দ হয়নি। এবার এদিকে দেখো, এবার শান্ত বাতাসে 6 কিলোমিটার পার বেগে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? মনোযোগ, তাহলে শান্ত বাতাসে বেগ পড়ছে 6 কিলোমিটার, আমি একবার লিখলাম না, বোঝা গেছে? আচ্ছা এ সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার বেগে বাড়িতে ফিরছে, তাহলে আবিদ কি করছে? সাইকেলে চড়ে 8 কিলোমিটার বেগে বাসায় ফিরতেছে। মনোযোগ, দিক তোমার ইচ্ছে, এদিকে নাও এদিকে নাও, তাই নেই এক্স্যাক্টলি ভাই। বাতাস যদি এদিকে পড়ে তুমি এদিকে গেলেও তোমাকে এমন সাথে ধরতে লাগবে, এদিকে সাথে কেমন করে ধরবা, কোনটা কি হচ্ছে, বোঝা গেছে? এখানে হইলে তুমি এমন করে ধরবা, এখানে তুমি কেমন করে ধরবা, ভাববে কি কোনটা কি বেশি বেগ তা কি লাগছে, ঠিক আছে? আচ্ছা এইবার হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে বাতাস শুরু হইলো, মনে রাখবা আবিদের চলার বিপরীত দিকে বাতাস শুরু হইলো, কিন্তু এটা ঘ নম্বরের কাজে আসবে। আচ্ছা গ নম্বরে কি বলছে আগে বলি। গ নম্বরে বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো, গ নম্বর। এখন এখানে মনে রাখবা বৃষ্টির লব্ধি বেগ মানে কি বেগ, আসলে আবিদ সাপেক্ষে বৃষ্টির বেগকে তার লব্ধি বেগ বলছে। ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কে, উইথ রেসপেক্ট টু আবিদ, বোঝা গেছে? তাহলে এখানে বৃষ্টির বেগ বের করতে বলছে কার সাপেক্ষে? আবিদের সাপেক্ষে। আর এটা কি তারা বলছে যে কি বের করতে? রেইনের বেগ, রেইনের লব্ধি বেগ বের করতে বলছে, ঠিক আছে? বুঝতে পারতেছো? তাহলে শান্ত বাতাসে 6 কিলোমিটার পার বেগে রেইন পড়তেছে, এখানে 8 কিলোমিটার পার আওয়ার বেগে আবিদ সাইকেল নিয়ে যাচ্ছে, তো তোমাকে লব্ধি বেগ বের করতে বলছে বৃষ্টি। তো বৃষ্টির লব্ধি বেগ মানে কি? আসলে আবিদ সাপেক্ষে বৃষ্টি বেগ বের করতে বলছে। কনসেপ্ট কি বলো? আবিদকে শূন্য করো, শূন্য করলে এখানে 8 এড করতে হবে, এখানে 8 করলে এখানে কি করতে হবে? 8 এড করতে হবে, শেষ। এর কাটাকাটি শূন্য হয়ে গেল। আর এই জিনিসটা হচ্ছে আবিদ সাপেক্ষে বৃষ্টির বেগ, বোঝা গেছে? আমরা এটা লব্ধি বের করে ফেলো। লব্ধি কি? সেটা হচ্ছে রুট ওভার অফ cos 90 কত? cos 90 0 হয়ে গেল, তাহলে 6x স্কয়ার প্লাস 8 স্কয়ার কত হচ্ছে? 10। বোঝা গেছে? আবিদ সাপেক্ষে বৃষ্টির বেগ, আবিদ সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ বের করছি আমরা, ঠিক আছে? বৃষ্টি দেখবে যে আমার সাথে আবিদের বেগ কত। আরে তুই হইতে পারো তুই বৃষ্টি, তাকে শূন্য করবা, ওই কাজটা করার জন্য যা করতে হয় ওই কাজটা এখানে করে দিবা। এটাকে বইয়ে লেখা আছে কি যে এর বিপরীত ভেক্টর যোগ করতে হয়, যেটা বাংলা ভাষায় লেখা আছে। তুমি কি বৃষ্টি, তুমি বৃষ্টি সাপেক্ষে আবিদের বেগ বের করে করবা কি? নেগেটিভ, নেগেটিভ মাইন্ড। বৃষ্টি এদিকে দৌড়াচ্ছে, আমি এদিকে দৌড়াচ্ছি, দুটো লোক দিবে লে বয়স। আচ্ছা এবার দেখো আপনি নেগেটিভে চলে গেছেন, গ নম্বর, ঠিক আছে? বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে বাতাস থেকে রক্ষা পাবে কিনা, এটা হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার আগের ঘটনা, ঠিক আছে? এবার কি ঘটছে বলতে পরে ঘটনা করি। মনে করো বৃষ্টির বেগ ছিল 6, আবিদের বেগ কত বলো? এটা হচ্ছে 8। বলছে আবিদের দিকের বিপরীত দিকে বাতাস হচ্ছে, আবিদ এদিকে যাচ্ছে না, বাতাস কোন দিকে? উল্টা দিকে। কত বেগে? 2 কিলোমিটার পার বেগে, এটা হচ্ছে বাতাসের বেগ।
বোঝা গেছে? মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার আওয়ার? কিলোমিটার পার আওয়ার। এখানে একক যা থাকবে তাই দিয়ে ম্যাথ করবে, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট নাই, জিএসআই 9.8 নাই, একক যা থাকবে তাই দিয়ে ম্যাথ করবে। তো এইটা হচ্ছে মনে রাখবা বৃষ্টির বাতাস হওয়ার আগে, ধরো এটা মুছাই দিই, ঠিক আছে? তাহলে বাতাস হওয়ার আগে শুধু কি ছিল? বৃষ্টি ছিল আর আবিদের বেগ ছিল, এটা হচ্ছে 8, বোঝা গেছে? এরা হচ্ছে বাতাস চলে আসছে কতটুকু? 2 কিলোমিটার পার আওয়ার বেগে। কোন দিকে? আবিদের বিপরীত দিকে। আর বলছে যে একই কোণে সাদা ধরতে হবে কিনা, তাকে এখানে কোণ বের করি, ওখানে কোণ বের করবো। আবার সিম্বল কনসেপ্ট কি করতে হবে? আবিদকে 0 করতে হবে। এদিকে কি করবা? 8 অ্যাড করবা, এদিকে 8 অ্যাড করে কাটাকাটি 0 হয়ে গেল। দেয়া আছে 2। আগে এইটা দেখো যে আগে কতটুকু কোণ সাদা ধরতে হবে। এখন দেখো এইটা কি? এইটা হচ্ছে আবিদ সাপেক্ষে বৃষ্টির বেগ। কি বের করতে বলছে? কোণ বের করতে বলছে। ধরো এটা হচ্ছে লিখলাম, এটা হচ্ছে ভেলোসিটি ওদের 1 লিখলাম, v1, ঠিক আছে? তো v1 এই কোণকে লিখলাম থেটা 1। তো tan থেটা 1 বের করতে বলছে। tan থেটা 1 সেটা কি হবে বলো? tan থেটা 1 কার সাথে অ্যাঙ্গেল? 6 উপরে সিম্পলি 8 লেখা। কেন 8 লেখা বলো তো? কারণ যার সাথে সে সিঙ্গেল থাকবে উপরে। আচ্ছা ঠিক আছে, না দেখো tan থেটা না, tan থেটা দেখো 6 লিখলাম, উপরে কি 8 এর sin আলফা, আলফা কত? 90 না, মনোযোগ। আলফা কত? 90, sin 90 কত? 1, cos 90 কত? 0। আর আমি আরেকটা কথা বলছিলাম, এই থেটা সাপেক্ষে এইটা 8 হবে না? এটা কি লম্ব না, ভূমি না? শেষ। tan থেটা সমান লম্ব ভাগ ভূমি। ওরা হলো তো ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল তো ওটাতে করছি, হ্যাঁ। এখন কি 8 এর কি লিখবা? sin 90 লিখবা না? sin 90 কত? 1 cos 90 কত? এটা লিখলাম না, বুঝা গেছে? আচ্ছা এখন তাহলে থেটা 1 বের করি, সেটা কত আসে? সেটা আসছে tan ইনভার্স 8/6, বুঝা গেছে? এবার স্ত্রী ভালো করে দেখো, বৃষ্টির বাতাস প্লাস আবির, ঠিক আছে? তাহলে দেখো এদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে বাতাস, এদিকে কি? আবির। এখন ভাই সেম আগের কনসেপ্ট, যদি আবির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে বলে বা কোণ যদি ধরতে বলে, তাহলে আবিরকে 0 করতে হবে। তা আবিরকে 0 করার জন্য এদিকে অ্যাড করতে হবে না? 8, তাহলে কি এদিকে 8 অ্যাড করতে হবে, বুঝা গেছে? এখন বলো তো এইটা কি হয়ে গেল? এইটা হয়ে গেল আবির সাপেক্ষে বৃষ্টির বেগ। কত? এই মানটা কত হয়ে গেল? আগেরই 2 ছিল, পরে কি 8 হইলো। একটা কথা বারবার মনে রাখবা, আবিদের বিপরীত ভেক্টর অ্যাড করছি, ফলে এটা বাতাসের সাথে যোগ হয়ে গেছে, বুঝতে পারতেছো? তাহলে এখানে কত হইলো? এখানে হইলো তোমার কত হইলো বলো? 8 আর 2 10, নিচে কত আছে? 6। তাহলে এখানে ধরো অ্যাঙ্গেল 8, এদিকে অ্যাড করলাম, আগেরই 2 ছিল। আর ওই পাতানো মতো কোনটা? এই যে এটা আগের চিত্র, আরে লাল এটা 8 ওই আর্টিস্ট না এটা 8, এইটা 8, এটা হচ্ছে 2, পাতা কি হচ্ছে 8 2 10 হয়ে গেল। এখন এই যে কোনটা বের করতে বলছে, একে থেটা 2 নাম দাও। তাহলে বলো tan থেটা 2 কি হবে বলো? লম্ব কত বলো তো? লম্ব হচ্ছে, লম্ব আট করলে হবে 10, ভূমি কত? 6, 10/6। লম্ব তো 6 আমরা ওটা দেখি না। থেটা থেটা লম্ব ভূমি, লম্ব ভূমি, বুঝা গেছে? তাহলে বৃষ্টি আসার আগে এবং পরে একই কোণ সাদা ধরতে হবে? হবে না, কোন আলাদা হবে। এখানে tan থেটা বের করো, তাহলে থেটা 2 কত হবে? থেটা 2 হবে tan ইনভার্স অফ 10/6, বোঝা গেছে? তাহলে ক্যাটাগরি এ এখানে শেষ হলো, ইনশাআল্লাহ এখন ক্যাটাগরি বি শুরু হবে, আইজেকে। ওটা দেখা শিখি ভাই। আচ্ছা আমি এখানে পরবর্তী এখান থেকে জিভা জিভে বলবা, ঠিক আছে? শোনা যায় ভালো করে, বুঝা গেছে? তাহলে ক্যাটাগরি এ শেষ হইলো। সিটা বলে তুমি আসলে হ্যাঁ ক্যাটাগরি বি শুরু করে দিই, সি হবে নেক্সট। কি হবে? এর ব্যবস্থা করেন এই ছবিগুলো মুসাকে তো আনতে বলছি একটা, ওই বেডটা আনছে ওইদিকে লাগাই দিব, কিছু ঘুরে ঘুরে কাজ করবে। হ্যাঁ স্যার আসি। ক্যাটাগরি বি বলো কি আছে এখানে? ভাই এখানে তাই যে আই জে কে, এরা হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা সবার আগে দেখবো যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা একক ভেক্টর লেখা হয় কেমন করে। ধরো একটা বিন্দু বলতে এটা হচ্ছে এ বিন্দু, স্থানাঙ্ক মনে করো 1, 2, -1। একটা বিন্দু বি বিন্দু, স্থানাঙ্ক মনে করো -1, 2, -3, ঠিক আছে? মূল বিন্দু মনে করো ও। আচ্ছা বলো তো এর অবস্থান ভেক্টর কি হবে? ও হবে না? তো মনে রাখবা ও এ, এটাকে সংক্ষেপে আবার এ ভেক্টর লেখা যায়, ঠিক আছে? ওই কত হবে বলো? x y z, এটা হচ্ছে 1 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস k ক্যাপ, বোঝা গেছে? বলো বি ভেক্টর কতটুকু হবে? বি ভেক্টর হবে
আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। বোঝা গেছে? আচ্ছা, দুটো ভেক্টর যোগ করতে পারবো? দেখো দেখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করতে পারবো না? যোগ মানে কি, আই আর আই যোগ জে জে যোগ কে কে যোগ, যোগ করলে কত, আই আর আই ক্যান্সেল, শূন্য, 2 জে কত জে, 4 জে, মাইনাস কে মাইনাস 4 কে। বোঝা গেছে? আচ্ছা, এবার ভেক্টরের মান নির্ণয়, তোমাকে বলা হচ্ছে এ ভেক্টর, তার মান বের করতে হবে। সংক্ষেপে এ দিয়েও লেখা যায়, রুট ওভার অফ, সবগুলো বড় করতে হবে, ঠিক আছে। 1 স্কয়ার করলে 1, 2 স্কয়ার 4, মাইনাস 1 উপর স্কয়ার করলে কি 1, রুট উপর 30 কে বলছে, রুট উপর 30 কে বলছে, আমি কার বের করতে বলছি, এ ভেক্টর মান বের করতে বলছি, রুট ওভার অফ 6। বোঝা গেছে? আচ্ছা, ধরো তোমাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মানটাই বের করতে হবে, তাহলে সেটা কি করবা, রুট ওভার অফ 4 4 16, 4 4 16, ঠিক আছে, রুট 32, 16 2 32, তাহলে কি 4 রুট 2, 4 রুট 2। বোঝা গেছে? এটা দিয়ে তার মান বোঝায়, ভেক্টরের মান বোঝায়, অথবা সিম্পলি এটাও লিখতে পারো যে এই ভেক্টরের মান মানে এ লিখলে হবে। বোঝা গেছে? দেখিও ক্লাসে সাইকেল টাইকেল নিয়ে আনিতে। বোঝা গেছে? আচ্ছা, এবার বলে ক্যাটাগরি বিতে মেইনলি কি ছিল, কোন একটা ভেক্টরের দিকে একক ভেক্টর বের করা শিখবো। তোমাকে যদি বলে যে এ ভেক্টরের দিকে অথবা এ ভেক্টরের সমান্তরাল দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো, তাহলে কি করবা, নিউ কনসেপ্ট, একক ভেক্টর কার দিকে, কোন একটা ভেক্টরের দিকে। তো মনে রাখবা, ধরো এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, এ ভেক্টর দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। একক ভেক্টর লেখার নিয়ম কি, কোন একটা স্মল এর উপরে ক্যাপ চিহ্ন। বোঝা গেছে? তো সিম্পলি এ ভেক্টর কত, এ ভেক্টর হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস এ ক্যাপ, এ ভেক্টর মান কত, রুট 6। বোঝা গেছে? চাইলে তুমি আমাদের রুট 6 কে আই জে কে নিচে বন্টন করে দিতে পারো। বুঝা গেছে? তাহলে কোন একটা ভেক্টরের দিকে একক ভেক্টর কেমন বের করব, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে। আচ্ছা, এবার আসো ডট গুণ, কি গুণ, ডট গুণ। ডট গুণ করে মেইনলি মনে রাখো আমরা কোণ নির্ণয় করব। কি নির্ণয় করব বলো, বাংলা গুণ। ডট গুণ বলো বাংলা গুণ। ভেক্টরে মেইনলি কোণ নির্ণয় করব, কোণ নির্ণয়, ঠিক আছে। এখন কোণ নির্ণয় হচ্ছে দুই রকম মেথড আছে, একটা হচ্ছে দুইটা ভেক্টর এ আর বি এর কোণ, অথবা অক্ষের সাথে কোণ। মনে রাখবা, কার সাথে কোণ, অক্ষের সাথে কোণ। বুঝা গেছে? এইবার ডটগুণ দেখো, ধরলাম এটা মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, মধ্যবর্তী কোণ ধরো থিটা, ঠিক আছে। তাহলে মনে রাখবা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লেখা যাবে এ বি cos থিটা। তো ডট গুণ করলে आंसर কি আসে, স্কেলার রাশি আসে। মনে রাখবা দুইটা ভেক্টরকে ডট গুণ করলে आंसर কি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়। বুঝতে পারতেছো? আচ্ছা, এবার তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, একটা एग्जांपल। এখানে কোন বের করা শিখাবো, তোমাকে বললো এ ভেক্টর মনে করে এরকম, সেটা হচ্ছে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর বললো মনে করো মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তোমাকে বললো যে এ অ্যাঙ্গেল বি বের করো। এই চিহ্ন মানে কি বলো তো, অ্যাঙ্গেল, ঠিক আছে। ভাই ওখানে উপরে থাকে না, এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বুঝায় এ অ্যাঙ্গেল বি, মানে কি আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে মনে রাখবা যখনই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে কি করব, ডট গুণ করব। তোমরা লেখো যে আমরা জানি এ ডট বি ভেক্টর সমান কি এ বি cos থিটা। থিটা কি এ আর বি এর মধ্যবর্তী কোণ। বুঝা গেছে? তাহলে এবার এ ডট বি করো, ডট গুণ করলে জানো তো কি হয়, মনে রাখবা ডট গুণ মানে হচ্ছে আই এর সাথে আই, লিখি একবার, ঠিক আছে, লিখি, বাংলা কে বলছে বারবার, আই প্লাস এটা হচ্ছে আই সরি মাইনাস আই মাইনাস 2 জে প্লাস এটা হচ্ছে কে ডট, কি লিখলাম মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ সমান কি থাকলো এর মান কত, এর মান কত হবে, এর মান কত, কোন ভেক্টরের মান নির্ণয় করা, এই যে এর মান পুরো বড় 1 স্কয়ার 1 4 1 কত হচ্ছে 6, বি এর মান 1 1 9 কত হচ্ছে 11, মধ্যবর্তী কোণে cos থিটা। বুঝা গেছে? তো ডট গুণফল মনে রাখবা, ডট গুণফল হচ্ছে আই এর সাথে আই, জি এর সাথে জে, কে এর সাথে কে, এটা হচ্ছে ডট গুণফলের নিয়ম, ঠিক আছে।
আই আর গুণ করলে কত হচ্ছে -1, কাটাকাটি বলে। জি আর জে কত হচ্ছে -2, কে আর কে কত হচ্ছে +3 সমান √6 ও 6 11 66 লিখতে পারো, কোনো সমস্যা নেই। cos থিটা বোঝা গেছে কি বলছি এখানে, √6 √11 ভিতরে গুণ করে দিয়েছি। তাহলে বলো cos থিটা কত আসে? cos থিটা আসে উপরে কত থাকে তাহলে 0 √66 কত হচ্ছে, তাহলে cos থিটা হচ্ছে 0। তাহলে cos ইনভার্স তাহলে কি আসছে দেখো, এখানে আসছে cos থিটা সমান কত 0, তাহলে থিটা সমান কত, সেটা হচ্ছে cos ইনভার্স 0। cos কত ইনভার্স 0 90। তো কোন পেতে পারবো তো, পারবো না? আচ্ছা পাশাপাশি এটা জ্ঞান নিয়ে রাখি। জ্ঞান কি, দুইটা ভেক্টর যদি ডট গুণফল 0 হবে মধ্যবর্তী কোণ কত হয় 90 হয়, কারণ খেয়াল করে দেখো cos 90 কত 0 না, মনে রাখবা। যদি কখনো দেখো যে ভাই a ডট b কত 0, ডেফিনিটলি মনে রাখবে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, মনে থাকবে তো? বুঝা গেছে স্টিল? আচ্ছা এইবার অক্ষের সাথে কোণ দেখো, এটা বোঝা গেছে। আচ্ছা হচ্ছে অক্ষের সাথে কোণ, বলবো যে এ ভেক্টর x অক্ষ বা y অক্ষ অথবা z অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা ধরলাম এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে y অক্ষ, এটা মনে করো z অক্ষ। ধরলাম এ ভেক্টর মনে করো এইদিকে আছে, এটা হচ্ছে এ ভেক্টর, বোঝা গেছে। এখন দেখো এ ভেক্টর x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে বলছে, অক্ষের সাথে কোণ, কোনটা দিয়ে করতেছি অক্ষের সাথে কোণ। একটা কথা মনে রাখো, আমরা তো দুইটা ভেক্টরে কোণ বের করতে পারি, তার মানে যদি আমি x অক্ষ বরাবর একটা ভেক্টর কল্পনা করে নেই, তাহলেই তো ওই ভেক্টরের সাথে কোণ যা আসবে অক্ষের সাথে কোণ কি তাই আসবে না? আর খেয়াল করে দেখো x অক্ষ বরাবর কোনো ভেক্টর কি আছে? আছে, আই ক্যাপ আছে, আই ক্যাপ আছে, ঠিক আছে। আই ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ মানে কি y অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপ মানে কি z বরাবর একক ভেক্টর, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো x অক্ষ বরাবর একটা ভেক্টর আই ক্যাপ আছে না, তো আই ক্যাপের সাথে এর কোণ যা x এর সাথে এর কোণ তাই না, খুবই কমন সেন্স। এখন আমি এ ভেক্টরের সাথে আই ক্যাপের কোণ বের করব, কোণ বের করতে কি হবে, গাণিতিক করতে হয়, করো। তাহলে এই যে এ ভেক্টর ডট আই ক্যাপ ভেক্টর সমান কি, এ ভেক্টরের মান আই ক্যাপের মান কত 1, মধ্যবর্তী কোণকে cos থিটা x ধরলাম, বোঝা গেছে? কি করতেছ? আচ্ছা না দোষ না। আচ্ছা এদিকে দেখো তো, দুইটা ভেক্টরের কোণ বের করার নিয়ম কি, যে দুইটা ভেক্টরে a ডট b, b মানে কি আই ক্যাপ ধরলাম সমান কি এর মান b এর মান, b মানে কি আই ক্যাপ ভেক্টরের মান কত একক ভেক্টর এক মান, মধ্যবর্তী কোণকে আমি cos থিটা x ধরলাম, কত ধরলাম cos থিটা x। এখন খেয়াল করে দেখো এর মানটা লেখো, এর কত, এটা হচ্ছে আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস এটা হচ্ছে কি কে ক্যাপ ডট হচ্ছে আই ক্যাপ সমান এর মান, এটা মান কত 1 হয়ে গেল, মধ্যবর্তী কোণে cos থিটা x। একটা কথা বুঝো, ডট গুণ কাদের করতে হয়, আই ক্যাপের সাথে আই ক্যাপ, মানে এলে গুণ আসবে আসবে না, সিম্পলি দেখো আই ক্যাপ আই ক্যাপ করলে কি আসবে জাস্ট 1 আসবে সমান এর মান মধ্যবর্তী কোণে cos থিটা x। তাহলে অতএব cos থিটা x কি আসে বলো, cos থিটা x আসবে, উপর হচ্ছে 1 নিচে হচ্ছে x, বুঝা গেছে? থিটা x বের করে দাও, তাহলে অতএব থিটা x হচ্ছে cos ইনভার্স 1, এর মান বরাবর x। এখন এইখান থেকে তুমি একটা সূত্র আবিষ্কার করতে পারো, খেয়াল করে যদি এখানে 2 হইতো তাহলে কত আসতো, 2 আসতো না। তাহলে সিম্পলি মনে রাখবা যে ভাই cos থিটা x কে আমি এমন করে লিখতে পারি যে এর x এর মান ডিভাইডেড বাই a, বুঝা গেছে? কারণ আই ক্যাপ আছে না, আই ক্যাপ থাকলে কি এর x এর মান মানে কি আই ক্যাপের সহগটা চলে আসবে, n of a বলে এটা কি ax x মানে কি আই ক্যাপের সহগটা ধরো। আচ্ছা আই ক্যাপ হ্যাঁ আচ্ছা বল যদি cos থিটা x দেখলাম, সেক্ষেত্রে কি আসতো, নিচে তো a আসতো, উপরে কি আসতো জে ক্যাপের সহগ, বললাম জে ক্যাপের সহগ মানে কি a অফ y, ঠিক আছে। যদি বের করতাম যে cos থিটা অফ z, যে a ভেক্টর z এর সাথে কে কি মানে কি কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে কি আসতো, সেক্ষেত্রে আসতো হচ্ছে এর z এর মানটা নিচে হচ্ছে কেমন করে দেখো, জে ক্যাপ নিলে কে আসতো, আর আই ক্যাপ নিলে সরি তুমি যদি জি এর জে ক্যাপ আসতো, বুঝা গেছে? আই ক্যাপ নিছি বলে এর x এর যে মানটা সেটা আসছে, জে ক্যাপ নিলে -2 আসতো, কে ক্যাপ নিলে কি আসতো 1 আসতো। তার মানে এইখানে যা দিয়ে গুণ করবো তারাই তো আসতেছে উপরে, আর নিচে কি আসতো সবসময় এর মান আসতো, বুঝা গেছে? এই টপিকটাও শেষ। পরীক্ষায় একটা ম্যাথ এমন করে দিবে তোমাকে, ঠিক আছে, এই ম্যাথটা বলে দিচ্ছি।
স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিলাম, এটা মনে করো 1,1,-2 এই বিন্দু। বলো যে প্রশ্ন দিতে পারে যে সামান্তরিক কিনা আয়তন কিনা এরকম উত্তর দিয়ে বলে যে উপরে দুটো নির্ণয় করা এখন পাবে কিন্তু উপরে প্রমাণ করেছে যে সামান্তরিক কিনা আয়তন কিনা সমকোণী কিনা এটা বলো, ওটা ওটা ম্যাথে আসে ভাই। ম্যাথের কথাই বলছি ওটা আমি শিখিয়ে দিব। আরে না ফিজিক্সের ম্যাথের কথা বলছি ফিজিক্সে আসে না, আসলে ফিজিক্সে আসে যে ভাই এইটা সমকোণ কিনা এটা আসে। হ্যাঁ এটা আসে, এই কোণটা এক সমকোণ কিনা। তো কি করবা যে ভাই বিএ ভেক্টর বের করব, বিএ ভেক্টর মনে রাখবা, তারপর এটা কি সি বিসি ভেক্টর বের করব। তো মনে রাখবা বিএ ভেক্টর আর বিসি ভেক্টরের অ্যাঙ্গেলটা বের করব, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা মনে রাখবা। মনোযোগ, এই কোণ বের করতে কি করতে হবে, বিএ ভেক্টর লাগবে আবার বিসি ভেক্টর লাগবে, এই দুটো ভেক্টর ডট গুণ করলে এই কোণটা আসবে। বুঝা গেছে? কত এই কোণটা বের করতে হলে কি কি ডট গুণ করবো, এ থেকে বি ভেক্টর লাগবে, এ থেকে সি ভেক্টর লাগবে, তাদের ডট গুণ করবো। ঠিক আছে, এখন আশা করি তুমি বিএ ভেক্টর বের করতে হবে। তাহলে কেমন বের করতে হয়, বিএ ভেক্টর এ থেকে বি বাদ, এ থেকে বি বাদ। দেখো যদি বিএ ভেক্টর বলি তাহলে কি শেষ বিয়োগ আদি, শেষ কোনটা এক, এক থেকে এক বাদ দাও মাইনাস এক, তাহলে কি তাহলে 2 থাকতেছে, এক মাইনাস কি প্লাস হয়ে গেল, 1 থেকে 2 বাদ তাহলে কি এটা হচ্ছে আই ক্যাপ, 1 থেকে 2 বাদ দাও -1, -1 কি জে ক্যাপ, -2 থেকে -3 বাদ দাও তাহলে কি হবে প্লাস, প্লাস কে ক্যাপ, ইস -5 বলে। বি মানে কি এ থেকে বি বাদ, তো 1 থেকে -1 বাদ দিলে কি থাকে 2, 1 থেকে 2 বাদ দিলে কি থাকে -1, -2 থেকে -3 বাদ দিলে কি +3 হয়ে যাবে। তো কি প্লাস কে থাকবে না, যোগ্য যদি ভুল করো ঠিক। আচ্ছা তুমি বলো বিসি কে আমাকে বের করো, বলো বিসি বলো, বিসি মানে কি সি থেকে বি বাদ, সি থেকে বি বাদ, বিসি সি থেকে বি বাদ তাহলে কি সি কোনটা 4, 4 মাইনাস কি প্লাস কি 5 আই ক্যাপ, 1 থেকে 2 বাদ, বাদ মানে কি বিয়োগ তাহলে কি মাইনাস জে ক্যাপ, 2 থেকে -3 বাদ মানে কি প্লাস তাহলে কি 5 কে ক্যাপ। বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে এই যে ডট গুণের চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল, আর বোর্ডের ম্যাথ কো দরকার নেই, মোটামুটি এখান থেকে দিবে, এই যে ম্যাথগুলো প্র্যাকটিস করাইছে। বলো আসতেছি, বোঝা গেছে? ক্যাটাগরি বি এর লাস্ট এন্ড ফাইনাল কনসেপ্ট ক্রস গুণ। বলো বাংলা গুণ, আরে ম্যাট্রিক্স বুঝছে না বাংলা গুণ, ম্যাট্রিক্স আচ্ছা একক ভেক্টর শেষ, ডট গুণফল শেষ, সবার লাস্ট হচ্ছে ক্রস গুণফল। অবশ্য টিভি লাগানোর সুবিধা হইতো, এখানে টিভি লাগানোর জায়গা হইতো, এমসিকিউ করে তো অনেক সুবিধা হইতো। ভাই স্মার্ট বোর্ড লাগে না, স্মার্ট বোর্ড লাগবে না আসলে, টিভি কিনলে স্মার্ট বোর্ড লাগে না। টিভি কিনে পয়সা গেল যদি জায়গা দিতে পারেন স্মার্ট বোর্ড কিনলে কিনা যায় এগুলো ভালোই, ছোটগুলো হয়ে যাবে তোমার 55 ইঞ্চি গুলো যেগুলো আছে ওগুলো এত বড় তো মোটামুটি দেখা যাবে। ওকে সুপার চ্যাট দিতে পারবে আস্তাগফিরুল্লাহ। দেখো ক্রস গুণফল সুপার চ্যাট দিতে বিকাশ নাম্বারে ক্লিক করুন, ওই 5% লোক কাটে নিবে, গুলো 5% কাটে না হ্যাঁ কাটে। আর তো বিকাশ এইবার ক্রস গুণফল, ক্রস গুণফলের সবার প্রথম কনসেপ্ট হচ্ছে মনে রাখবো সবার আগে ধরো a ক্রস b বের করতে শিখি, ঠিক আছে? আর মনে রাখবে ক্রস গুণফল করে যে রাশি পাওয়া যায় সেটা কি একটা ভেক্টর রাশি হয়, ঠিক আছে? আচ্ছা ধরলাম এই ভেক্টর দেয়া আছে, ভেক্টর একটা তল, এটা একটা তল, এইটা মনে করো হচ্ছে a ভেক্টর, ঠিক আছে? আর এইটা মনে করো b ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ ধরো থিটা। মনে রাখবা a ক্রস b করলে যে নতুন ভেক্টর পাওয়া সেটা কি তলের উপরে লম্ব হয়, বুঝতে পারতেছো? রিভিউ তোমাদের সামনে সামারি ক্লাসও বানাবো, ওগুলো আধা ঘন্টা করে, ঠিক আছে? জাস্ট কি কি অধ্যায়ে কনসেপ্ট আছে সূত্রগুলো লিখে বলে দিই, ম্যাথ করবো। আচ্ছা দেখো a ক্রস b, তাহলে a ক্রস b করলে কি পাওয়া যাবে, ভেক্টর পাওয়া যাবে না? ওই ভেক্টর দিক হবে a ক্রস b এর দিকে আঙ্গুল কি করবা, বৃদ্ধা আঙ্গুল ঘুরাবা কোন দিকে, বাইরের দিকে, তাহলে হচ্ছে a ক্রস b এর ডিরেকশন। বুঝা গেছে?
বি ক্রস এ করলে কোন দিকে হবে? বি এর দিকে হাত রাখবা। বি ক্রস এ কোন দিকে? ভেতরের দিকে, মানে এই যে ভেতরের দিকে, বুঝতে পারছো? আর এ ক্রস বি করলে বাইরের দিকে। তাহলে দুইটা ভেক্টর ক্রস গুণ করলে आंसर কি পাওয়া যাবে? অবশ্যই ভেক্টর পাওয়া যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের মান কত হবে? a ক্রস b এর যে মানটা, এটা কি লিখছি? মান হবে a b sin থিটা। বলো তো থিটার মান কত হইলে ডট গুণফল 0 হইতো? 90। আচ্ছা, থিটার মান কত হইলে ক্রস গুণ 0 হবে বলো? 0 আর 180। sin 0 মান কত? 0। sin 180 মান কত? 0। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 অথবা 180 হলে ক্রস গুণ কি হবে? 0। বুঝা গেছে? আচ্ছা, এবার আসলে ক্রস গুণ তোমাকে করা শিখাই। ধর একটা ভেক্টর দেয়া আছে a ভেক্টর, মনে করো i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ। b ভেক্টর দেয়া আছে মনে করো মাইনাস i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। তোমাকে বললো ফাইন্ড a ক্রস b। a ক্রস b বের করতে হবে। তাহলে কি করবা? ম্যাট্রিক্স আশা করি করছো। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর লেখো। প্রথমে লেখা হচ্ছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এখন দেখো প্রথমে কি a লিখছি না? a সবগুলো লেখো। সব কত? i ক্যাপের 1 1 minus 2 1 1 minus 2। পরে কি b লেখা আছে সব কত? -1 2 3 -1 2 3। কি করবা? আচ্ছা, এখানে চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, জানো তো? i ক্যাপ নিবা, তাহলে কি i ক্যাপের সারিবাদ কলামবাদ 3 1 কে 3, তাহলে কি লিখছি? 3 লিখছি। 3 1 কে 3 -4, তাহলে 3 1 কে 3 +4 হয়ে গেল। বুঝা গেছে? জে ক্যাপ মানে কি? মাইনাস, কি লিখতে হবে? মাইনাস জে ক্যাপ। এইটা বাদ 3 1 কে 3 -2, তাহলে কি হয়ে গেল? +2 হয়ে গেল। বুঝা গেছে? কে ক্যাপ মানে কি লিখবো? প্লাস লিখবো, তাহলে এখানে প্লাস হবে কে ক্যাপ। কি থাকলো? এটা বাদ 2 1 কে 2, সরি এটা মাইনাস মনে হয়। 3 1 কে 3 -2 হবে, -2। এই যে 3 1 কে 3, হ্যাঁ এটা দেখো মাইনাসে প্লাস বিয়োগ করছি, আবার গুণ করে যোগ, গুণ করে বিয়োগ, মনোযোগ তো থাকে না। যে এখানে যদি জি ক্যাপের নিচে 1 এর সহগ যদি মানে 1 টা যদি -1 হতো তখন কি প্লাস জি হতো? বুঝে এর চিহ্ন সামনে বসবে, আর আমি যে ক্যাপের সামনে দেখবই না। ভাববে কি এই সবগুলো নিয়ে কাজ হবে ভিতরে। তাহলে কে ক্যাপের সামনে কি প্লাস প্লাস সামনে বসবে। মাইনাসে প্লাস হবে, এগুলো বলছি না ম্যাথে, ম্যাথ আসে এতে হয় কি হইতো বলে তো ম্যাথ কে বলে না? হ্যাঁ এটা বলে না দে সরি এই যে কে, ঠিক আছে কে ক্যাপ এটা বাদ এইটা বাদ, তাহলে কি থাকবে? 2 1 কে 2 -1, তো কি প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 + 1। বোঝা গেছে? আচ্ছা, 4 3 কত? 7, তাহলে 7 i ক্যাপ মাইনাস এটা কত? 3 থেকে 2 গেলে 1, তো কি থাকবে? শুধুমাত্র জে ক্যাপ। 3 2 আর 1 3 3 কে ক্যাপ। এ কি করব? a ক্রস b করছি না? আচ্ছা, এখন তোমাকে বলবে a ক্রস b যেই তলে আছে ওই তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। বুঝা গেছে? মান দিয়ে যাতে ওটা পাইছে ধরো তোমাকে বলছো যে a ক্রস b, মনে করো এটা হচ্ছে একটা a ভেক্টর আছে, এখানে ধরো একটা হচ্ছে a ভেক্টর। বুঝতে পারতেছো? ধরো একটা হচ্ছে a ভেক্টর, একটা হচ্ছে b ভেক্টর। বলছে এই তলের কোন দিকে? যাই হোক, এই যে এই তলের লম্ব দিকে একক ভেক্টর। তো মনে রাখবা a ক্রস b মানে কি? a ক্রস b মানে কি? লম্ব দিকে ভেক্টর নির্ণয় করছি। a ক্রস b মানে কি? এই যে এটা কি? a ক্রস b। তাহলে কি লম্ব দিকে ভেক্টর বের করতে বলছে নাকি লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে? একক। তাহলে কি করতে হবে বলো? মনে করো এইটা হচ্ছে লম্ব দিকে ভেক্টর, হচ্ছে a ক্রস b, তাহলে কি করতে হবে বলো? a ক্রস b তার মান দিয়ে ভাগ করে দিব। অতএব লিখবা a b যেই তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একটি একক ভেক্টর, একটি কেন লিখলাম বুঝবা, একটি একক ভেক্টর এটাকে ইটা ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এটা কত হবে? প্লাস মাইনাস উপরে a ক্রস b লিখবা, নিচে কি লিখবা? নিচে লিখবা হচ্ছে a ক্রস b এর মান করতে পারবা তো? উঠাফার দিয়ে সবগুলো এক্সট্রা করে যোগ করে দিবা। যদি বলে একটি, সেক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই,
আর যদি একটি না বলে যে লম্ব দিকে একক ভেক্টর বের কর, সেক্ষেত্রে কি করবা? প্লাস মাইনাস দিবা। কারণ কি? লম্ব দিকে উপরে হইতে পারে, নিচে হইতে পারে। বোঝা গেছে? তাহলে ক্রস গুণের ফলে কি বললাম বলো? লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করছিলাম, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়। বুঝা গেছে? এখন কি শিখবো বলো? ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল ধরো এ আর বি, এটা তোমাকে দিচ্ছে, ঠিক আছে? এবার মনোযোগ, এইটা মনে করো এ ভেক্টর, এটা বি ভেক্টর। ধরো এ বি, এটা যদি দুইটা ভেক্টর দিয়ে বলে যে ওই দুইটা ভেক্টর সামান্তরিকের সন্নিহিত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই যে এইটা, এটা না? তো এই ক্ষেত্রফলটা কার সমান তোমরা কি জানো? এইটা হয় এ ক্রস বি এর মানের সমান, মনে রাখবা। বোঝা গেছে? আবার যদি এমন করে দেয় তোমাকে যে দুইটা ভেক্টর, ধরো এটা বি ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, এইটা দিয়ে বললো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, বলতে কি করতে হবে? তুমি দেখো সামান্তরিক করলে সম্পূর্ণ আসতো না, এদিকে অর্ধেক না, অর্ধেক করে দিলে কি করতে হবে? এ ক্রস বি বের করে অর্ধেক করে দিব, তো সেটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যা আসবে তার অর্ধেক। ত্রিভুজ, ত্রিভুজ ম্যাথ কই পড়ছ? ওকে জিজ্ঞেস করে ম্যাথ কই পড়ছ? আপনি ত্রিভুজে ভালো জানেন, সম্পূর্ণটা কথা। আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণটা এ ক্রস বি, দিকে কি পেলাম? সম্পূর্ণটা এ ক্রস বি, অর্ধেক করলে ত্রিভুজ, সেটা হচ্ছে হাফ অফ এ ক্রস বি। বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা ফোন দেন। হ্যাঁ আপনি না মেয়েদেরকে পড়ান? মেয়েদের সাথে কোনো সম্পর্কই নেই। বলো। বাসা ভাড়া নেবে। তাহলে কি বোঝা গেছে? বলো। আমাদের কেন থাকবে? তাহলে ভাড়া নিয়ে যেত, 2 তলা 3 তলা ভাড়া নিয়ে যেত, ঠিক আছে? তুমি থাকতা, তুমি থাকতেছো না, ঠিক আছে? কি কারণে র্যান্ডমলি চলবে, ঠিক আছে, স্বাভাবিক। এবার আমাদের একটা ব্যতিক্রমটা, যদি এমন থাকে যে ভাই দুইটা কর্ণ দেয়া আছে, কর্ণ, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, ঠিক আছে? এখন যদি তোমাকে সামান্তরিক দুইটা কর্ণ দিয়ে বলে সামান্তরিক ক্ষেত্রফল দিল, সেক্ষেত্রে ফর্মুলা হবে এ ক্রস বি করে তার কি করবা? অর্ধেক করে দিবা। বুঝা গেছে? মনোযোগ, যদি সামান্তরিকের সন্নিহিত বাহু দিয়ে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এ ক্রস বি করবা। মনোযোগ, মনোযোগ, যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে সামান্তরিক ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এ ক্রস বি করবা। এ আর বি হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু, আর যদি এ আর বি সামান্তরিকের কর্ণ হয়, আর যদি সামান্তরিক ক্ষেত্রফল বের করতে বলে সেক্ষেত্রে হাফ অফ এ ক্রস বি হবে। আর যদি ত্রিভুজের সন্নিহিত বাহু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে সেক্ষেত্রে হাফ অফ এ ক্রস বি হবে। বুঝা গেছে? আর আশা করি তুমি ক্রস গুণফল করতে পারবা, মানটাও বের করতে পারবা। তো আমি দেখাচ্ছি না, ম্যাথ তো দরকার আছে? দরকার নেই। বোঝা গেছে? আচ্ছা বলো। ক্ষেত্রফল আয়তন বাকি আছে। Why are you? আয়তন, ঠিক আছে। সমতলীয় ভেক্টর 5 মিনিট লাগবে। আমার সমস্যা নেই, আমি সারাদিন পড়াইতে পারি, হয়তো দেখছো সকাল 6টা থেকে আমার পড়া শুরু হয়, ঠিক আছে? তোমার যদি চাও যে একদিনে একটা পেপার শেষ করবে, আমি শেষ করে দেবো 12 ঘন্টা ক্লাস নিয়ে, ঠিক আছে? তোমার ফিজিক্স অধ্যায় আছে কয়টা বলো তো? পঁচিশের ব্যাচে অধ্যায় আছে কয়টা বলো? 25-এর ব্যাচে 7টা না? তাহলে একদিনে সিলেবাস শেষ করা যাবে। সকাল 6টা থেকে ক্লাস শুরু করবো, 3 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা রেস্ট, 3 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা রেস্ট, 3 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা রেস্ট, পুরো একদিনে একটা পেপার শেষ। তবে আমার ইচ্ছা আসছে ওইরকম ক্লাস করানো, ঠিক আছে? সকালে বিকেল 100% পড়াইতে, সকালে 4 ঘন্টা, বিকেলে 4 ঘন্টা, রাতে 4 ঘন্টা।
ঠিক আছে, তোমাদের ফিলে ইনশাআল্লাহ তোমাদের করাই দিই, সমস্যা নেই। তোমাদের এমসি করানোর প্ল্যান আছে। দেখো আয়তন, তিনটা ভেক্টর দিব, তো আয়তন নির্ণয় করো। এইটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে, এইটা মনে করো বি ভেক্টর, এইটা মনে করো সি ভেক্টর। আয়তন বের করতে বলতে মনে রাখবা যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে অপরটার ডট গুণফল, তো সেটা হচ্ছে এ ক্রস বি করলাম, অপরটার ডট গুণফল, ঠিক আছে। বলো এ ক্রস বি করলে কি পাবো, কি পাবো, ভেক্টর না, এই ভেক্টর কি করছে, ডট গুণফল না, অ্যান্সার কি আসবে, স্কেলার আসবে। তারপর আয়তন একটা স্কেলার আসবে, মনে রাখবা, ঠিক আছে। এইটা করা যে কথা, এইটা করো একই কথা, পরীক্ষায় কখনোই এটা করবা না, এটা কখনোই করবা না যে ভাই এ ক্রস বি করলা তারপর সি ডট করছে, কখনোই করবা না। কি করবা, তিনটার ইয়ে লিখবা, এর এক্স লিখবা, এর ওয়াই লিখবা, এর জেড লিখবা। বি এর কি লিখবা, বি এর এক্স লিখবা, বি এর ওয়াই লিখবা, বি এর জেড লিখবা। সি এর এক্স লিখবা, সি এর ওয়াই লিখবা, সি এর জেড লিখবা। তোমার মাংনা খাটনি হয়ে যাবে, কারণ ক্রস গুণফল করতে গেলে অনেক বড় ম্যাথ হয়ে যায়। এইটা না করে এই তিনটা যে ভেক্টর দেয়া আছে ওই তিনটার সব নিয়ে একটা নির্ণয় তৈরি করবা, ওই নির্ণয়কে মানটাই এটা হবে, সমান হবে। বোঝা গেছে? যেটাকে বলা হচ্ছে আয়তন নির্ণয়। কি নির্ণয়, আয়তন। আয়তন নির্ণয় সূত্র কি, এ ক্রস বি এর সাথে যে কোনো অপরটার ডট গুণফল করবো, কিন্তু এটা কখনই করবো না। কি করবো, আমার কাজ করছে এই কাজটা, তিনটা দিয়ে সবগুলো নিয়ে কি মানবো, নির্ণয় বানাবো, নির্ণয়কে মানটা বের করে দিব। সবার লাস্ট কনসেপ্ট সমতলীয় কিনা। যদি কখনো খেয়াল করে দেখো যে আয়তন কি হচ্ছে, শূন্য হচ্ছে। আয়তন শূন্য মানে কি, ধরো দৈর্ঘ্য প্রস্থ আছে, একটা উচ্চতা মনে করে আছে, বুঝতে পারতেছো, এখানে একটা আয়তন পাওয়া যাবে না। যদি উচ্চতা কমাই ফেলে আয়তন কি হবে, কম হয়ে গেল। একেবারে পড়ে গেলে আয়তন কি হবে, আয়তন থাকবে, ফ্ল্যাট হয়ে গেল। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় হলে আয়তন কি হয়, শূন্য হয়। যদি পরীক্ষা তোমাকে বলবো সমতলীয় কিনা, তার মানে আয়তন শূন্য কিনা জিজ্ঞেস করছে। বোঝা গেছে? আয়তন শূন্য কিনা মানে কি, যে কোনো দুইটার ডট গুণফলের সাথে, সরি, যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে অপরটার ডট গুণফল যদি জিরো হয়, তার মানে কি আয়তন জিরো না। আর আয়তন জিরো হলে কি হবে, সমতলীয় হবে। সমতলীয় হলে কি হবে, আয়তন জিরো হবে। আয়তন জিরো মানে কি, যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে অপরটার ডট গুণফল কি হবে, জিরো। তুমি চাইলে বি ক্রস সি করতে পারো, যে বি ক্রস সি ডট এ কত হইতে হবে, জিরো হইতে হবে। বোঝা গেছে? তো এটা গেল ভেক্টরের ক্রস গুণফল শেষ, ক্যাটাগরি বিও শেষ। আলোচনা এখানেই শেষ। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম। আজকে ভেক্টরের লাস্ট কনসেপ্ট পড়াবো, ভেক্টর ক্যালকুলাস ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ভেক্টর ক্যালকুলাস পড়ার মাধ্যমে তোমাদের ভেক্টরের কনসেপ্ট শেষ হবে। আচ্ছা, তাহলে ভেক্টর ক্যালকুলাস শুরু করি। তাহলে ভেক্টর ক্যালকুলাস ক্যাটাগরি সি, ক্যাটাগরি সি, ঠিক আছে। ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাস, বোঝা গেছে? এখানে মোট কয়টা টাইপ আছে বলো তো, তিনটা, ঠিক আছে, মনে রাখবো। আসলে আমরা বেসিক থেকে আলোচনা করি। আচ্ছা, এখানে সবার আগে তোমার দেখছো কিছু কনসেপ্ট ক্ষেত্র থাকে, ক্ষেত্র বা ফিল্ড থাকে, খেয়াল করছো? ফিল্ড, ক্ষেত্র বা ফিল্ড মানে কি, যেমন দেখো এই ঘরটা একটা ক্ষেত্র, এখানে মহাকর্ষ ক্ষেত্র আছে, এটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো ক্ষেত্র বা ফিল্ড কিন্তু দেখা যায় না। যেমন এই রুমে দেখো আমি কলম ছাড়লাম, কলম কি হয়ে গেল, পড়ে গেল না। তাহলে কিন্তু ফিল্ডের ইফেক্টটা দেখতে পারতেছি। ফিল্ড মানে কি, ফিল করা যায় বাট দেখা যায় না। তাপমাত্রা আছে এই রুমে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এগুলোকে বলা হয় ক্ষেত্র বা ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, যে কোনো ক্ষেত্র বা ফিল্ডকে প্রকাশ করার জন্য তার একটা সমীকরণ থাকে। কি থাকে, সমীকরণ থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার মনে রাখো ফিল্ড হচ্ছে দুই প্রকার, একটা স্কেলার, একটা ভেক্টর। ফিল্ড কয় প্রকার, ফিল্ড দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। যেমন তোমাকে বললাম যে এই রুমের তাপমাত্রার একটা ফিল্ড, তো তাপমাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। তাপমাত্রা স্কেলার নাকি ভেক্টর রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, বলতো মহাকর্ষ, বললাম যে মহাকর্ষ ফিল্ড আছে কোন দিকে, নিচের দিকে, জি আছে। তাহলে খেয়াল করে দেখো মহাকর্ষ ফিল্ড কোন দিকে, নিচের দিকে। তাপমাত্রা ফিল্ড কোন দিকে, দিক নাই। তাহলে ফিল্ড কয় প্রকার হইতে পারে, দুই প্রকার হইতে পারে, স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড। পারেন, বুঝতে পারতেছ? আচ্ছা, তাহলে ইকুয়েশন কয় প্রকার হইতে পারে, দুই প্রকার হইতে পারে, একটা স্কেলার ফিল্ডের স্কেলার ইকুয়েশন, ভেক্টর ফিল্ডের ভেক্টর ইকুয়েশন। খুবই কমন সেন্স। আচ্ছা, এবার দেখো ধরলাম তাপমাত্রা একটা দিয়ে দেয়া আছে, তাপমাত্রা হচ্ছে মনে করো 2x প্লাস xyz প্লাস 10, ঠিক আছে। তো এটা একটা ফিল্ডের ইকুয়েশন দিছে, এটা কোন ইকুয়েশন, স্কেলার নাকি ভেক্টর,
স্কেলার আই জে কে দেখতে পারতেছো না, আই জে কে নাই, সো দ্যাট ইজ দ্য স্কেলার ইকুয়েশন। ওকে, আচ্ছা এবার আমরা যদি বলি যে যদি ভেক্টর কোন ইকুয়েশন, ধরলাম যে ধরো তোমার এই অধ্যায়ের এ তুমি বাতাস আছে না, বাতাস, ধরলাম বাতাসের ইকুয়েশন, বাতাস মানে কি বেগ, বাতাসে কি দিক আছে না, বাতাসের বেগের দিক আছে না, অবশ্যই জানলা থেকে ঢুকতেছে, দরজা থেকে বের হচ্ছে, এখান থেকে নিচে নামতেছে, অবশ্যই ডিরেকশন আছে। সো এটাকে বললাম মনে করো 2x i ক্যাপ প্লাস xyz মনে করো j ক্যাপ, ঠিক আছে, প্লাস 10z k ক্যাপ। এটা কি করলাম, এটা হচ্ছে ওই রুমের বাতাসের জন্য যে বেগটা আছে তার বেগের জন্য একটা আমি ফিল্ডের ইকুয়েশন লিখে ফেললাম। এখন এখানে তুমি যদি স্থানাঙ্ক বসাবা যে অমুক বিন্দুতে বাতাসের বেগ কেমন, তো অমুক বিন্দুতে বাতাসের বেগের মানটা চলে আসবে। শুধু কি মান আসবে, একটা দিকও আসবে। দেখো i j k আছে, x এর জায়গায় x এর মান বসাবা, y এর জায়গায় y এর স্থানাঙ্ক বসাবা, z এর জায়গায় z এর স্থানাঙ্ক বসাবা, তো ওই স্থানাঙ্কে বাতাসে কি আসবে, বেগটা আসবে। বোঝা গেছে? তাহলে ফিল্ডের ইকুয়েশন দিয়ে কোনো একটা পয়েন্টে ফিল্ডের স্ট্রেংথ বা ফিল্ডের মানটা বের করা যায়। বোঝা গেছে? আচ্ছা এখন আমরা কি করব, আমরা মনে করব ভেক্টর ক্যালকুলাস মেইনলি হচ্ছে ফিল্ডের পরিবর্তনের হার বের করবেন। কি করব বলো, আমরা হচ্ছে ফিল্ডের যে কোনো একটা ফিল্ডের, ঠিক আছে, ফিল্ডের পরিবর্তনের হার বের করব, হার। আর ফিল্ডের পরিবর্তনের হার বের করার জন্য যে অপারেটর ইউজ করতে হবে, যে অপারেটর বা যে টুলসটা ইউজ করা হবে তাকে বলা হয় নেবুলা অপারেটর। কি বলা হয়, নেবুলা অপারেটর বা ভেক্টর গ্রেডিয়েন্ট, অনেক কিছু বলা হয় যে ভেক্টর ক্যালকুলাস অপারেটর, ঠিক আছে। আচ্ছা তার প্রতীক হচ্ছে এরকম উল্টা একটা ত্রিভুজ দিয়ে দিবা, এরকম ভেক্টর চিহ্ন, ভেক্টর চিহ্ন, তার মানে নেবুলা অপারেটর কেমন রাশি বা কেমন অপারেটর, স্কেলার নাকি ভেক্টর, ভেক্টর, যার মানটা এখানে লিখে রাখি। এই যে নেবুলা অপারেটর সমান লেখা যাবে ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল জেড অফ কে ক্যাপ। বোঝা গেছে? আচ্ছা এবার সংক্ষেপে বলে দিই, ডেল এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এখানে একটা উদাহরণ দেখে নাও, ধরো এরকম থাকলো যে ডেল এক্স অফ, ধরো তোমাকে বললাম যে এক্স স্কোয়ার ওয়াই জেড, ঠিক আছে, এর অন্তরীকরণ কত হবে? আচ্ছা যে কোনো অন্তরীকরণ মনে রাখবা, যদি আমি x টু দি পাওয়ার n এর করি তাহলে কি হবে, এর অন্তরীকরণ হবে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। যে কোনো x টু দি পাওয়ার n টাইপ ফাংশন অন্তরীকরণ কত, অন্তরীকরণ হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। বোঝা গেছে? কিছু কিছু এমনি দেখে রাখো, sin x এর অন্তরীকরণ কত, বলো তো sin x করলে হবে cos x, ঠিক আছে। আচ্ছা বলো cos x করলে কি হবে, করলে হবে মাইনাস sin x। এই তিনটা মোটামুটি মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা ইন্টিগ্রেশন আমরা করবো না, লাগবে না, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কত, পাওয়ার সামনে আসবে 1 কমে যাবে, ঠিক আছে। sin x করলে হচ্ছে cos x, cos x করলে হচ্ছে মাইনাস sin x। বোঝা গেছে? আরো কিছু নিয়ম আছে, ওগুলা করার সময় করে দিব, বলো। লাগবেই না, একটা ইন্টিগ্রেশন লাগবে না, ঠিক আছে। এখানে নাম কি, ভেক্টর ক্যালকুলাস। এখানে মেইনলি হচ্ছে আমরা পরিবর্তনের হার দেখব। পরিবর্তনের হার মানে কি, অন্তরীকরণ, যোগজীকরণ না, রেট অফ চেঞ্জ অফ মানে কি অন্তরীকরণ, ঠিক আছে। আচ্ছা তখন তো প্রথম ক্লাস ছিল, তোমরাও পিনিকে ছিলা, খুশিতে ছিলা, ঠিক আছে, ভাই সব করবো করাই দিয়েছিলাম। এবার দেখো, ধরো তোমাকে বললাম x টু দি পাওয়ার 7 এর অন্তরীকরণ কত হবে বলো, এর অন্তরীকরণ হবে পাওয়ার সামনে আসবে 7 থেকে 1 কমলে বলো 7 মাইনাস 1। বোঝা গেছে? আচ্ছা এবার মনে রাখবা, যদি কোনো সহগ থাকে, ধরো তোমাকে বললাম যে এখানে দেখো যে মনে করো 5 sin x বা 5x টু দি পাওয়ার ধরো স্কোয়ার, তাহলে এই সহগটার সামনে গুণ থাকবে, পাওয়ার সামনে আসবে, 2 সামনে আসলে 5 গুলো কত 10, এটা 10, x টু দি পাওয়ার 1 কমলে কত 1। বোঝা গেছে? আচ্ছা মনে রাখবা যে কোনো ধ্রুবক c এর অন্তরীকরণ কত হবে, 0 হবে। দেখো অন্তরীকরণ মানে কি, পরিবর্তনের হার না, ধ্রুবকের পরিবর্তনের হার কত হয় ভাই, 0 হয়, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় যে ভাই 10 এর অন্তরীকরণ কত, ফারান বলো, কি বললাম বলো, 0, ঠিক আছে। তাহলে 10 এর অন্তরীকরণ হচ্ছে 0। বোঝা গেছে? আচ্ছা খালি হেয়ার স্টাইলই দিয়া শিখছো, দাড়ি উঠে দেয় মুখে না, তো অনেক কিছু বিষয় বুঝতে পারবা না, ঠিক আছে। কিছু বিষয় বোঝার জন্য এই যে এটা দরকার পড়ে। বুঝা গেছে? এখন ওই যে শিশু সুলভ আচরণ বুঝবা না, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের জন্য কি আমি আমার ন্যাচারাল লাইফটা বর্জন করবো, ভাই কেমন চলতেছে আপনি ইয়ে করেন, ঠিক আছে। যাই হোক আমি যেমন আছি তেমনই।
এখন এখন মনে রাখবা আমাদের ফিল্ড কয় প্রকার বলো? ফিল্ড হচ্ছে দুই প্রকার। তো যদি আমি কখনো এই ন্যাবলাটা স্কেলার ফিল্ডের সামনে বসাই তাহলে সে স্কেলার ফিল্ডের পরিবর্তনের হার বের করবে। এবং খেয়াল করে দেখো ন্যাবলা একটা ভেক্টর না, এটা স্কেলার না, তো ভেক্টর স্কেলার গুণ করলে অ্যান্সার কি আসে বলো তো? অ্যান্সার আসবে অবশ্যই ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি এই ন্যাবলা ভেক্টরটা বা ন্যাবলা অপারেটরটা একটা ভেক্টর ফিল্ডের সামনে বসাবো, তাহলে অ্যান্সারটা কি আসতে পারে বলো দেখি? অ্যান্সারটা স্কেলার আসবে। স্কেলার আসবে। কি করলা জীবনে? দুইটা ভেক্টর রাশির গণ করার নিয়ম আছে, ডট গুণ আর ক্রস গুণ, ঠিক আছে? তো যদি আমি ডট গুণ করি তাহলে অ্যান্সার কি আসবে? স্কেলার আসবে। আর যদি আমি ন্যাবলার সাথে এইটা ক্রস গুণ করি তাহলে অ্যান্সারটা ভেক্টর আসবে। বোঝা গেছে? তাহলে মোট এখানে কয় ধরনের ম্যাথ করবো আমরা? তিন ধরনের ম্যাথ। প্রথমে হবে এই ন্যাবলা অথবা ভেক্টর অপারেটরটা একটা স্কেলার ফিল্ডের উপরে কাজ করবে, তাহলে অ্যান্সার কি আসবে? ভেক্টর আসবে। এবার দেখলাম আমার ফিল্ডটা তো স্কেলার না, ভেক্টরও হইতে পারে। তো সেক্ষেত্রে যখন এই ন্যাবলাটা ভেক্টর ফিল্ডের উপর কাজ করবে তখন অ্যান্সারটা স্কেলারও আসতে পারে, ভেক্টরও আসতে পারে। যদি আমার এই ন্যাবলা আর এই ভেক্টর ডট গুণ হিসেবে কাজ করতে অ্যান্সারটা স্কেলার আসবে, ক্রস হিসেবে কাজ করে অ্যান্সারটা ভেক্টর আসবে। বোঝা গেছে? আচ্ছা, এবার কিছু নাম মনে রাখবা। যদি ন্যাবলা ভেক্টর স্কেলার ফিল্ডের উপর কাজ করে তাহলে কি বলা হয়? গ্রেডিয়েন্ট। কি বলা হয়? গ্রেডিয়েন্ট। বোঝা গেছে? আচ্ছা, যদি এই ন্যাবলা ভেক্টর ফিল্ডের উপর কাজ করে তাহলে অ্যান্সার কি দুই রকম আসতে পারে, ডট গুণ করলে স্কেলার আসবে, ক্রস গুণ করলে ভেক্টর আসবে। তো মনে রাখবা যদি এই ন্যাবলাটা এই ভেক্টরের সাথে ডট গুণ হিসেবে কাজ করে তাহলে অ্যান্সার স্কেলার আসবে। এটাকে বলা হয় ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ঠিক আছে? আর যদি এই ন্যাবলাটা ভেক্টর ফিল্ডের উপরে ক্রস হিসেবে কাজ করে তাহলে অ্যান্সারটা কি আসবে? ভেক্টর আসবে। এটাকে বলা হয় কার্ল। কি বলা হয়? ডাইভারজেন্স। দেখছে? আচ্ছা, তাহলে মনে রাখবা তিন রকমের ম্যাথ করব, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। মনে রাখার কৌশল, ডটে ডট গুণ ডটে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স মানে কি? ডট গুণ করতে হবে, কতে ক্রস গুণ কতে কার্ল। বোঝা গেছে? এটাকে সংক্ষেপে এমন করে লিখতে পারে যে মনে করো গ্রেডিয়েন্টকে গ্রেড লিখবে যে গ্রেড অফ সামথিং, ডাইভারজেন্সকে লিখবে ডাইভারজেন্স ডিআইভি অফ সামথিং, এটাকে লিখবে কার্ল সিইউআরএল, কার্ল অফ সামথিং। এখানে ফিল্ডের মানগুলো দেওয়া থাকবে। বোঝা গেছে? তিনটা ম্যাথ করবো, এই অধ্যায় কমপ্লিট। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এইবার দেখো 10 নম্বর কোশ্চেন। এগুলা কোনো না কোনো বোর্ড কোশ্চেন থেকে নিস, তবে প্রথম লেকচার করার সময় বোর্ড কোশ্চেনের নামগুলো অ্যাড করতে ভুলে গেছেন, ঠিক আছে? সামনে যে কোনো লেকচার শিটে আমার বোর্ড কোশ্চেনের নাম সহ দেওয়া থাকবে। আর এই যে 11টা যেটা আমি সিকিউ দিছি, 11টা সিকিউ থেকে তোমাদের বলছিল না ফার্স্ট টার্ম পরীক্ষায় কমন, লাস্ট টার্ম পরীক্ষায় কমন, টেস্ট পরীক্ষায় কমন, বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ কমন, ঠিক আছে? অ্যাডমিশনের সিকিউ থাকে না, মানে সেখানে কমন আসতে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখো, ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন, একটা ফিল্ড দেয়া আছে এখানে। আচ্ছা বলছে, আচ্ছা 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 একটু কনসেপ্ট বলে দিই, ঠিক আছে? একটু এখানে সবার আগে গ্রেডিয়েন্ট করে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট, তারপর ডাইভারজেন্স করবো, তারপর ইনশাআল্লাহ কার্ল করাবো। দেখো একটা ফিল্ড দিয়ে বলছে 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে? আমার এই পিডিএফ এর 11 নম্বর কোশ্চেন। ফিল্ড দিছে, কি দিছে? এ ভেক্টর। বলতে কোন ফিল্ড? অবশ্যই একটা কি ফিল্ড বলো তো? ভেক্টর ফিল্ড, ঠিক আছে? বাট এখানে মানটা দেয়নি কেন? আচ্ছা, কি কোশ্চেন দিছে? কোশ্চেনই দেয়নি। আচ্ছা, গ্রেডিয়েন্টের এখানে ম্যাথই দেয় নাই। আচ্ছা আচ্ছা, ধর আমি ম্যাথটা বানাই দিচ্ছি, ঠিক আছে? ম্যাথ এখানে দেয়া নাই।
আচ্ছা ধরো একটা ফিল্ড আছে, মনে করি তোমাকে বললাম যে এ লেখা আছে, ঠিক আছে, এ বলা আছে যে 2x প্লাস x² y, ঠিক আছে, প্লাস তোমাকে বলা আছে yz, ঠিক আছে। বলো এটা কোন ফিল্ড, এটা কি স্কেলার নাকি ভেক্টর? স্কেলার ফিল্ড। তোমাকে বলছে এই ফিল্ডের 1,1,0 বিন্দুতে এত বিন্দুতে গ্র্যাড অফ এ নির্ণয় করো। প্রশ্ন বোঝা গেছে? এই ফিল্ডের এত বিন্দুতে গ্র্যাড অফ এ নির্ণয় করতে বলছে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ এ নির্ণয় করতে বলছে। সূত্র আছে, কোন সূত্র আছে? গ্রেডিয়েন্ট বের করার সূত্র কি? গ্রেডিয়েন্ট মানে কি? নেবুলার সাথে স্কেলার ফিল্ডের গুণ করা, আর স্কেলার ফিল্ডে তো দিয়ে রাখছে, তুমি কি করবা? তুমি লিখবা যে আমরা জানি যে গ্রেড অফ এ, এটা মানে হচ্ছে নেবুলার সাথে এ ভেক্টর কি করা, গুণ করে দেয়া। বোঝা গেছে? জিজ্ঞেস করবো না যে ভাই কোন গুণ, ডট নাকি ক্রস। ভাই এটা কি আছে? স্কেলার আছে, এখানে স্কেলার থাকে, ডট ক্রসের প্রশ্ন উঠবে? উঠবে না, ঠিক আছে। দুইটা ভেক্টর গুণ করলে আমরা দেখবো যে ডট গুণ নাকি ক্রস গুণ। বোঝা গেছে? আচ্ছা এবার নেবুলার মানটা বসাও, সেটা কত? ডেল এক্স অফ আই ক্যাপ ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল জেড অফ কে ক্যাপ, ঠিক আছে। এর মান দেখো, এ কত হচ্ছে 2x প্লাস x² y প্লাস এটা হচ্ছে yz। এখন মনে রাখবা ডেল এক্স মানে কি? আংশিক অন্তরীকরণ। কি বললাম বলো? কি মানে আংশিক অন্তরীকরণ? আয়নীকরণ লঘুকরণ। ডেল এক্স মানে হচ্ছে আংশিক অন্তরীকরণ। আংশিক মানে কি? আমি শুধুমাত্র এক্স কেই চলক কল্পনা করব, ঠিক আছে। এখন দেখো তাহলে একবার এর সাথে কি, ধরো এটা একটা গুণ আছে না, একবার এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা কি হবে? গুণ হবে, বাংলা গুণ আসলে। তারপর এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। বোঝা গেছে? তো একবার এটার সাথে দেখো এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ। বোঝা গেছে? পড়ো। সবার লাস্টে কি আমি আইকে বসাই দিব। এবার ডেল এক্স মানে কি? শুধু এক্স চলক এখানে, তো এক্স এর পাওয়ার 1 আছে না, পাওয়ার সামনে আসবে 1 কমে কত হবে? 2, 1 কমলে 0, 0 মানে কি 1। এখন এটার সাথে এটা গুণ করো, পাওয়ার কি 2 আছে না, 2 সামনে আসলে কত? 2, 1 কমলে কি x, y থাকবে। কারণ দেখো ডেল এক্স আছে না, শুধু x কে তুমি দেখবা যে x চলক বা দুই সবগুলা কি ধ্রুবক, তো x এর পাওয়ার সামনে আসবে 1 কমে, y কি থাকবে? ধ্রুবক হিসেবে থাকে যাবে। এবার এটার সাথে এটা করো, এখানে কি x আছে না, কারণ সম্পূর্ণ রাশি কি ধ্রুবক, আর ধ্রুবক অন্তরঙ্গ কত হয়? 0 হয়। সব লাস্টে একটা আই ক্যাপ লিখে দিব। বোঝা গেছে? ফরান কি বোঝা গেছে? এবার এই রাশিটা না, এই যে এইটা না, একবার এইটার সাথে কি করবা? সেম এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ। বুঝতে পারতেছো? এবার চলক কে আছে? y, তার মানে y এর পাওয়ার কমাবো, y না থাকলে ধ্রুবক কল্পনা করবো। দেখো y এর সাথে এইটা, y আছে না, 0 হয়ে গেল, প্লাস y আছে, y এর পাওয়ার সামনে আসলে 1 কমবে, কমলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে পাওয়ার সামনে আসলে 1, y টু দি পাওয়ার 0 মানে কি 1 কমলে 0, 1 হয়ে গেল। y আছে, কত হবে? শুধু 0 থাকবে। y এর পাওয়ার সামনে আসবে 1 কমবে, তো পাওয়ারটা সামনে আসে 1 কমলে y টু দি পাওয়ার 0 না, y টু দি পাওয়ার 0 কত হয়? 1 হয়ে যায়। এবার সেম, এবার এইটা নাও, এটার সাথে এইটা একবার গুণ, এইটা একবার গুণ, এইটা একবার গুণ। বোঝা যাচ্ছে? z চলক, z আছে এখানে না, তো z সাপেক্ষে এটা ধ্রুবক, ধ্রুবক অন্তরঙ্গ কত? 0, প্লাস z আছে নাই, 0, z আছে এখানে আছে, শুধুমাত্র y থাকবে। z এর পাওয়ার সামনে আসবে 1 কমলে কত? 0 মানে 1। সরাসরি কি লিখবো? কে ক্যাপ। তাহলে কি থাকলো? 2 কমনই লিখতে পারো, নাও কমন লিখতে পারো, 2 প্লাস 2xy কি থাকে? i ক্যাপ প্লাস কি থাকে? x² z কি থাকে? এটা হচ্ছে j ক্যাপ প্লাস এটা হচ্ছে y কে ক্যাপ। এবার এটা তো গ্র্যাড অফ a বের করলাম, কি করলাম? গ্র্যাড অফ a বের করলাম, মানে এই যে নেবুলার সাথে স্কেলার ফিল্ডের গুণ করলাম। বুঝা গেছে? আমার কি কোন একটা বিন্দুতে আছে না, ওই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে হবে। তার মানে কি x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, z এর জায়গায় 0 বসাবো। লেখো অতএব গ্র্যাড অফ a কোথায়? এট কত পয়েন্ট দেয়া আছে? এট 1,1,0 কত হয় বলো? x এর 1 বসাও, 1 বসিয়ে y এর মান কত? 1 বসাবা, কত হবে এখানে? 1 1 2 2 2 কত? 4, এটা 4 i ক্যাপ।
কারণ x এর মান 1 বসাও, z এর মান 0 বসাও, কত আসবে? 1 বসালে 1, শুধুমাত্র j গ্যাপ। y এর মান কত? 1 বসাও, তাহলে কি শুধুমাত্র a গ্যাপ। বুঝছো? জাস্ট আমি x y z এর জায়গায় মানগুলো বসাই দিলাম। এটা কি বের করে ফেললাম? এটা গ্রেডিয়েন্ট বের করে ফেললাম। বোঝা গেছে? x y z মানে গ্রেডিয়েন্ট এর 1 মান ছিল তো এই মানগুলা x এর জায়গায় 1 বসাইছি, x এর জায়গায়, y এর জায়গায় 1, z এর জায়গায় 0 বসাইছি। মানটা এই প্রশ্নে দেওয়া ছিল। এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, এটা তো শুধু গ্রেডিয়েন্ট হইলো, কিন্তু আমার কি গ্রেডিয়েন্ট বের করতে বলছে? না, গ্রেডিয়েন্ট বের করতে বলছে, কিন্তু কোন বিন্দুতে? এই যে এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তো গ্রেডিয়েন্ট বের করে বিন্দুটা বসাই দিলাম। x এর জায়গায় 1 বসাইলাম, y এর জায়গায় 1, z এর জায়গায় 0। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি বুঝলাম? গ্রেডিয়েন্ট বুঝলাম। বোঝা গেছে? এই গ্রেডিয়েন্টকে বাংলায় আবার নতি বলে, এটা মনে রাখবা। ঠিক আছে, কি বলে বলতো? নতি। দেখলে বসে নতি লিখলে আর বুঝতেছে না। নাতি, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমার আব্বুর হবে, তুমি বিয়ে করলে। তোকে রাশেদ ভাই একটা ভয় দিছিল না? এটা মনে হয় আমাকেও দেওয়ার লাগছে। আচ্ছা, এবার কিছু ম্যাথ, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দেই। ঠিক আছে, লাস্ট 2 ম্যাথ, একটা ডাইভারজেন্স করাবো, একটা হচ্ছে কার্ল করাবো। এ ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? এ ভেক্টর, এটা হচ্ছে 6xy প্লাস এটা হচ্ছে z কিউব i ক্যাপ প্লাস এটা হচ্ছে 3, বলো মানে আপনি যে কাল করাবেন আপনি পড়ে আসেন। হ্যাঁ, মানে কি আই থিং রিয়াল এগুলা নাই কোশ্চেন 3x z স্কয়ার মাইনাস y, এটা হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, এখানে কোশ্চেন করছে they have asked, এটা তোমার মাথায় কাজে আসবে। দেখো, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখা হচ্ছে এ ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল। মানে এই প্রশ্ন আসলে করতে পারেনি এরা, সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল, মানে এখানে একটা ম্যাথ তোমাকে দুইটা ম্যাথ হয়ে যাবে। নয়েডাল, সলিনয়েডাল, সলিম্যাক্স বলে, সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল, সংরক্ষণশীল। ঠিক আছে, সলিনয়েডাল। আচ্ছা, এবার বলি সলিনয়েডাল কি। ঠিক আছে, নেবুলার সাথে কোনো একটা ভেক্টর, ধরো তুমি বি ভেক্টর, ডট গুণ করলা, এর অ্যান্সার কি আসতে পারে বলো? অ্যান্সার প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, 0 আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, যদি ডট গুণফল কখনো প্লাস হয়, এই কথা অর্থ হচ্ছে ওই ফিল্ডটা ছড়াচ্ছে। ফিল্ডটা কি হচ্ছে? ছড়াচ্ছে, মানে ফ্যানে বাতাসটা ওখান থেকে ছড়াচ্ছে। বুঝতে পারতেছো? তো এই ফিল্ডটা হচ্ছে এরকম, ডট গুণ প্লাস মানে মনে রাখবা ফিল্ডটা হচ্ছে ছড়াচ্ছে। পাইপ দেখছো না, যেটা পাইপে এরকম করে পানি এসে পানিগুলো বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিষয়টা এমন কল্পনা করতে পারো যে ফিল্ড এখানে কি হচ্ছে? ছড়াচ্ছে। বোঝা গেছে? কত মাইনাস মানে কি হতে পারে? সংকোচন হচ্ছে, খুবই কমন সেন্স। পাশে এটা আট করি, এই যে মাইনাস আমরা এরকম, এটা হচ্ছে মাইনাস, এই পানিগুলো ধর এখানে আসে, পাইপ থেকে সংকোচন হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারছো? তাহলে যদি ফিল্ডটা ছড়ায় সেক্ষেত্রে ডট গুণ ফলে প্লাস, ডাইভারজেন্স পজিটিভ। ফিল্ড যদি সংকোচন হয়ে যায়, ডাইভারজেন্স নেগেটিভ। আর যদি কমন সেন্স বুঝতে পারতেছো, ফিল্ড যদি এমন হয়, হ্যাঁ, যে না সংকোচন হচ্ছে না প্রসারণ হচ্ছে, মানে যতটুকু যেভাবে আসলো ততটুকুই গেল, তাহলে কি বলা যাবে? এটাকে বলা যাবে সলিনয়েডাল, বাংলায় চোং বলে। সলিনয়েডাল বা চোং বলে। চোঙ্গা দেখছো, চোঙ্গা ঠোঙ্গা, ওখান থেকে নামটা আছে। চোঙ্গা দেখছো, চোঙ্গাগুলো সমান সমান হয়। হ্যাঁ, বেলন, চোং, সলিনয়েডাল। এই তো বলতো বাংলাটা কি বলে? বাংলায় চোঙ্গ বলে, এটা মনে রাখবা, চোং। বলো, জুস খাওয়ার মাধ্যমে। সরি, আমি লাইভ ক্লাসে কিছু বলতে পারছি না। ঠিক আছে, এটা যদি জুসে হাত পা না ধুয়ে উনি বানায়, তো তোমার বাথরুমে প্র্যাকটিক্যাল হয়ে যাবে। সেগুলো আমি কথা বলতে চাচ্ছিলাম না। ঠিক আছে,
হ্যাঁ, যেন আনহাইজিনিক জিনিসপাতি খাওয়া উচিত না, প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আচ্ছা, এবার বোঝা গেছে? তো ডট গুণফল মানে বলো কি? ডট গুণফল মানে হচ্ছে তোমার ডাইভারজেন্স। ডাইভারজেন্স পজিটিভ মানে ছড়াচ্ছে, নেগেটিভ মানে সংকোচন, জিরো মানে সলিনয়েডাল অথবা চোং। বুঝা গেছে? আচ্ছা, এবার ক্রস গুণফল করি। ধর নেবুলার সাথে তুমি এটা ডি এর ক্রস গুণ করলা, ঠিক আছে? ক্রস গুণফল হয় জিরো হবে অথবা জিরো হবে না। বোঝা গেছে? জিরো মানে মনে রাখবা ভালো, সংরক্ষণ থাকা। জিরো মানে বলতে কি? সংরক্ষণ থাকা, সংরক্ষণ থাকা। আর সংরক্ষণ মানে মনে রাখবা অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। ঠিক আছে, তোমার পরীক্ষায় বলবো হচ্ছে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। ঠিক আছে? আর জিরো না মানে অসংরক্ষণ থাকা। এটা মানে কি? অসংরক্ষণ থাকা। অসংরক্ষণ মানে কি? ঘোরাঘুরি করবে, ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল। ঠিক আছে, লাগবে না, অনেক বই দেয়া থেকে বাট তোমার লাগবে না। পজিটিভ থাকলে মনে রাখবে কোন দিকে হয়, ঘড়ি কাটার বিপরীত দিকে, নেগেটিভ থাকলে বিপরীত দিকে, এইদিকে, মানে কোনো দরকার পড়বে না। ঠিক আছে, এবার দেখো ফ্যান, তোমার আম্মু বাসায় ফ্যান কি অফ করতে বলে না অন করতে বলে? সবসময় সবসময় ফ্যান অফ রাখতে বলে। তো ফ্যান অফ থাকলে, ফ্যান অফ থাকলে ফ্যানটা সংরক্ষণ আছে। সংরক্ষণ মানে কি? অঘূর্ণনশীল। যদি ফ্যানটা অঘূর্ণনশীল থাকে মানে কি? সংরক্ষণ আছে, আম্মুর মনে শান্তি থাকে, ফ্যানটা সংরক্ষণ আছে। বুঝতে পারতেছো? আবার চলবে অনেক দিন। একদিন স্বাধীন ফ্যান চাইলে ফ্যানের হায়াত কমে আসে না, আবার মোটরগুলো গরম হয়ে যায়, ওগুলা ভিতরে কয়েল ইয়ে হয়ে যায়। আচ্ছা, আর অসংরক্ষণ মানে কি? ফ্যানটা ঘূর্ণনশীল। বুঝতে পারতেছো? সংরক্ষণশীল মানে কি? অঘূর্ণনশীল। আর অসংরক্ষণ মানে কি? ঘূর্ণনশীল। দেখো, সংরক্ষণ মানে ভালো না। তো ফ্যান কিভাবে সংরক্ষণ করা হয়? ঘূর্ণনশীলের মাধ্যমে নাকি অঘূর্ণনশীলের মাধ্যমে? অঘূর্ণনশীলের মাধ্যমে। একটা কাস্টমারকে তুমি ফ্যান দিবা, বলো আপনার ফ্যানটা সংরক্ষণ করে রাখছি, কিন্তু প্রতিদিন চালাচ্ছ। ধরো ফরহান তোমার বাসায় একটা ফ্যান দিয়ে গেল, তোমাকে ধরো দিয়ে গেল, একটা টেবিল ফ্যান দিয়ে গেল, আর তুমি ফোন দিয়ে বললে বন্ধু তোর ফ্যানটা সংরক্ষণ করে রাখছি। তার মানে কি? তার মানে অঘূর্ণনশীল আছে, ঘোরাঘুরি করতেছি না। বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ধরো তোমার বাসায় ফ্যান রেখে গেল, ফ্যানটা সংরক্ষণ করে রাখছো মানে কি? ফ্যানটা চালাচ্ছ না, তো ফ্যানটা অঘূর্ণনশীল আছে। বোঝা গেছে? আর যদি এমন হয় যে তুমি বললা বন্ধু ফ্যানটা অসংরক্ষণশীল, তার মানে কি? যে আসে ফ্যানটা ঘুরাই দেয়, মানে ফ্যানটা চালাই দেয়। বুঝতে পারতেছো? সংরক্ষণ থাকা মানে কি? অঘূর্ণনশীল থাকে, এটা মনে রাখতে হবে। এখন এইটা আমি একবার ডট গুণ করবো, যদি ডট গুণফল 0 তার মানে কি? চোং বা সলিনয়েডাল। আর যদি ক্রস গুণফল 0 তার মানে কি? সংরক্ষণশীল। বুঝা গেছে? একবার ডট করবো, একবার ক্রস করবো, ম্যাথটা হচ্ছে শেষ। দেখো, তো ভেক্টর অধ্যায় ক্লাস আমাদের শেষ। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথমে ডট গুণফল করি, ভালো করে ডট দিবে যেন স্যার দেখতে পারে। ঠিক আছে, চশমার সামনে দেখতে পারে। হ্যাঁ, এদিকে এদিকে একটা ফুল আউট করে দিও। আচ্ছা, দেখো এটা সমান, প্রথমে ন্যাবলা দেখো, ন্যাবলা মানে কি? ডেল ডেল এক্স অফ কি? আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল জেড এক্স অফ কে ক্যাপ। এই যে ডট আসি, রোজা কে আসছো? রোজা আসছো? যে কালকে ইনশাআল্লাহ রাখবে, কালকে আরাফাতের দিন রোজা রাখা উচিত, সব পাওয়া যায়। 2 বছরে, 2 বছর না 1 বছরে। আচ্ছা, এ ভেক্টর লিখি। এ ভেক্টর কি আছে বলো? খুব বড় ভেক্টর আছে, বাপ রে বাপ। এ ভেক্টর হচ্ছে 6xy প্লাস z টু দি পাওয়ার 3। এটা হচ্ছে i ক্যাপ, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলে বুঝতে ভালো হবে। হ্যাঁ, প্লাস এটা হচ্ছে 3xx মাইনাস z, এটা হচ্ছে j ক্যাপ প্লাস এটা হচ্ছে 3x z স্কয়ার মাইনাস y, এটা হচ্ছে k ক্যাপ। বোঝা গেছে? এবার খুবই কমন সেন্স, ডট গুণফলের বেলায় আই ক্যাপের সাথে কার গুণ করতে হয়? আই ক্যাপের। আর আই ক্যাপ গুণ আই ক্যাপ থাকবে? থাকবে না। দেখো, এইটা নেবুলা অপারেটর, এটা হচ্ছে এ ভেক্টর। বুঝতে পারতেছো? অনেক বড় ভেক্টর, তার একটা আই ক্যাপ আছে, এখানে জে ক্যাপ আছে, এখানে কে ক্যাপ আছে। কিন্তু ডট গুণফলের বেলায় শুধুমাত্র আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ করতে হয় না। এখানে গুণ মানে কি? আসলে অন্তরীকরণ। বুঝতে পারতেছো? আচ্ছা, ডেল ডেল এক্স গুণ করো, এখানে গুণ করলে কত হবে? ডেল ডেল এক্স, এক্স চলক, এক্স এর পাওয়ার সামনে আসবে 1 কমলে কত? 0।
x টু দি পাওয়ার 0 মানে কি 1, কি থাকবে 6y প্লাস ডেল এক্সটেন্ড করলে কত হবে 0, বুঝা গেছে? আই ক্যাপ কি দিব না, আই ক্যাপ ডট গুণ করলে কত হয়ে যায় 1 হয়ে যায়। এইবার এই দেখো জে ক্যাপের সহগ কি এটা, আর এখানে জে ক্যাপের সহগ কি এই যে এইটা, গুণ করো y, এবার y নিলে কি হবে বলো, ডেল ডেল y, y আছে এখানে না, তাহলে কি 0 0 আর -0 0 মাইনাস প্লাস দ্যাট ইজ একই, ঠিক আছে, নো প্রবলেম এট অল। ইস ইস ইস, ঠিক আছে। আচ্ছা এবার যে ইয়ে z, ঠিক আছে, ডেল ডেল z আর এটা গুণ কর, তাহলে কি z আছে এখানে না আছে, z এর পাওয়ার সামনে আসবে এক কমে, কত হবে 3 দুগুণা 6, x থাকবে z মাইনাস কত 0, আবার z ঘর 2 হবে z এর পাওয়ার সামনে আসলো এক কমলো 3, এক কমলে কত z, তাহলে কত হচ্ছে 6y প্লাস 6xz, এটা কি শূন্য হইছে? ঠিক আছে নিলাম না, এই যে এইটা করলাম না এখনই, এইটা করলাম, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, 0 হইছে? হয় নাই, তার মানে এটা এই টোটাল আনসার কি 0 হইছে? তো ডট গুণফল 0 না, তার মানে হচ্ছে চোং না, এটা কথা মনে রাখবা। মাঝে মধ্যে বলছে অমুক বিন্দুতে কেমন, তাহলে অমুক বিন্দু বললে অমুক বিন্দু বসায় দেখবা যে কেমন আসে। হ্যাঁ এখানে ম্যাথ পেলাম যে বিন্দুতে থাকবে, যদি বলে অমুক বিন্দুতে সেটা কি চোং কিনা, তো অমুক বিন্দু পাশে কিন্তু 0 হইতে পারে। দেখো তোমাকে আমি x এর মানটা নেগেটিভ, y এর মানটা নেগেটিভ, z এর মানটা পজিটিভ বসে কিন্তু 0 চলে আসবে, তার মানে -1 -1 1 বিন্দুতে কিন্তু 0 চলে আসবে। এই জন্য বললাম বিন্দুতে কিন্তু বিন্দু বসাইতে হবে, ঠিক আছে, আর বিন্দু না দিলে কোনো সমস্যা নেই। বিভিন্ন বিন্দু বিভিন্ন হইতে পারে, মনে রাখবা বিভিন্ন বিন্দুতে ফিল্ডটা বিভিন্ন রকম হইতে পারে, বুঝা গেছে? হইতে পারে এখানে ছড়াচ্ছে, এখানে সংকোচন হচ্ছে, এখানে সলিনয়েডাল, মানে এক এক বিন্দুতে মানটা এক এক রকম হইতে পারে। তো বিন্দু না দিলে এখানে সে 0 নাই, আর এই বিন্দু দেয় সেক্ষেত্রে বিন্দুটা এখানে বসাইতে হবে, বুঝা গিয়েছে? আচ্ছা তো এবার কি চোং হচ্ছে না বা সলিনয়েডাল হচ্ছে না, এবার ক্রস গুণফল করি, এটা বুঝা গেছে? এটা মুছাই দেব কিন্তু। আচ্ছা লাস্ট কনসেপ্ট, এটার সাথে ক্রস গুণফল করতে হবে, দেখি 0 আসে কিনা। আচ্ছা এবার দেখো এই যে দিস ভেক্টর ক্রস এ ভেক্টর, ক্রস গুণফলের নিয়ম কি? ফার্স্ট অফ অল আই ক্যাপ, একটু গ্যাপ লিখি, বড় আছে লাইনগুলো, এখানে হচ্ছে জে ক্যাপ, এখানে হচ্ছে কে ক্যাপ, দিস প্রথম ভেক্টর কি নেবুলা, নেবুলার আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ, so that is del del x del, বেশি সাইজ হয়ে গেছে, del y del del z, গুড। এ আই ক্যাপের সহগ কি বলো, এই যে আই ক্যাপের সহগ সেটা হচ্ছে 6xy z টু দি পাওয়ার 3 আছে 3xx স্কয়ার মাইনাস z। আমি কিন্তু ইংরেজিতে ক্লাস নিতে পারি, সমস্যা তোমার হয়ে যাবে। 3xz স্কয়ার মাইনাস y, ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু পড়াশোনাগুলো কলেজ পর্যন্ত বাংলায় করছিলাম, কলেজে পড়া কিন্তু এগুলো আমি ইংরেজিতে করছি। No problem, I can conduct whole class with English. I have no problem. Acha. Now, so there is plus, minus and plus. Are you ready? Yes, sir. Okay. Acha. So let's consider the first column of the determinant. So I cap. Now this column and this row will be eliminated. So that will be multiplied. Okay. That is and that is the cross multiply. Okay. Okay. So del del y multiplied by this. So that is the partial differentiation. Partial differentiation. So this and this. Y is variable. Here y is present, absent. So that will be 0 minus 1. Understand? This is a partial differentiation. So del del y means partial differentiation. There is no y, so that is constant for 0 and y for -1. Because
Understood? Yes, sir. Okay. Minus this and this. So del z means partial differentiation with respect of z. Z is not present. 0 minus 1. Minus 1, not minus minus, that is plus 1. We have to minus this. Okay. Okay. I think you are paying attention in Bangla language, but I need to understand. You need to understand. We have to pay attention in English language. Yes. Okay. So that is sign will be minus. So minus j cap. Now this column and this will be eliminated. So what is the rest? What is the rest of the element? Second. This, and this. Okay. So let's multiply and add. Del x means with respect to x, we have to partial differentiation. So then x is present. X power will be power come in front of 3. Okay, in front of 3 and reduced by 1. So that is 3 z square. Farhan, understand that? Yes. Okay. So that is del x into this. So with the respect of x, that is 3 z square minus 0. Now this and this, okay, with respect of z. So here is z is unpresent, not present, so that is 0 minus 0, not present, and z is for 3 z square. Understand? Now k cap for the sign, this is plus. Okay, there is many space. Bhai. Okay, so that is plus k cap. Use this space wisely. So eliminate this column and eliminate this row as well. Now the rest of the element will be this. So we have to multiply this and minus multiply by this. Okay, multiply this and add, multiply this and subtract. So del x, there will be 6x minus 0. Now multiply this and subtract. So that is del y 6x. So that is minus 6x minus 0. So that is, I think, cancel. That is also cancel. That is also cancel. The result will be 0. So the curl will be 0. So Farhan, what do you mean by curl will 0? Curl of A is 0. What do you mean by it? It is not solenoidal or divergence or conversion. It is about rotation. It is about rotation, conservation. If the curl is 0, the field will be conserved. What is the Bangla means of সংরক্ষণ? You will not be able to catch my English. So the field will be conserved. Conserve means সংরক্ষণ, and conserve means rotation or non-rotation. Not rotation. Okay? The field is conserved. Conserve means সংরক্ষণ. সংরক্ষণ means অঘূর্ণন. That is non-rotating body. Okay? If the curl is not 0, the field is not conserved. Not conserved means অসংরক্ষণ, means that is rotation. Okay? So here is the end of the class. Inshallah, we will meet in the next chapter. Please do like, subscribe, and